মানব সমাজের সবটাই কোনো না কোনো অতীতের মধ্যেই আবর্তিত হয়। এই অতীতের প্রহেলিকা পেরিয়ে এগিয়ে যাওয়ার মতো ক্ষমতা সকলের থাকে না, আর থাকলেও সেটিকে কার্যকারী করে দেখানোর মতো প্রয়াস সকলে করে উঠতে পারে না। হয়তো একেই বলে নিয়তি, একেই বলে জীবনের ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে বেড়ে ওঠার খিদে, দূরত্ব নির্ণয়ের প্রয়াস। এরকমও অনেক অতীত আছে যা আমাদের সম্মুখে এসে পৌঁছালে শরীরের রক্ত হিম করে দিতে পারে। সেই অতীতের সাথে নতুন করে যোগসূত্র স্থাপিত হওয়ার প্রয়াস এক প্রকার না করাই শ্রেয়। কিন্তু জীবন গতিময়তার মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার আর এক নাম হওয়ায় আমরা কোনোদিনই অতীতের লাল চাহনিকে ডরাই না। তবে এই অতীত ছিল ধারণার চেয়েও ভয়ঙ্কর। নমস্কার, আমরা গল্পের সন্ধ্যায় আজ আপনারা শুনবেন লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের লেখা কালী ভদ্রতান্ত্রিক ও নিশুতি নিশাচর। লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের জন্ম ৩রা জানুয়ারি ১৯৯০ সালে কলকাতার মধ্যম গ্রামের বাসিন্দা তিনি। ছোটবেলা থেকেই লিখতে ও পড়তে ভালোবাসেন। ইতিহাস বিষয়টি নিয়ে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার পর লেখালেখির বিষয়টির প্রতি আরও আগ্রহী হয়ে ওঠেন। নিজস্ব ফেসবুক গ্রুপে লেখালেখি করে জনপ্রিয়তা অর্জনের পর সাহিত্যের এক নতুন দিক আবিষ্কার করেন তিনি। ভৌতিক গল্পের ক্ষেত্রে ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জনের পরে ভূতত্ত্ব ম্যাগাজিনে প্রথম লেখার সুযোগ পান ২০১৯ সালে। এরপর নিজস্ব ভৌতিক উপন্যাসটি প্রকাশিত হয় ২০২০ সালের কলকাতা বইমেলায়। মেহেরুন্নিসা খোয়াই পাবলিশিং হাউস থেকে এই সমাদরটি অর্জনের পরেও থেমে থাকেননি তিনি। সাজবাতি সূচনা, শিল্পনীর, সাংস্কৃতিক পত্রিকা, প্রগতি পত্রিকা, বৃত্তের বাইরে, হিয়ার কথা, বইবাড়ি, চন্দ্রপ্রভা, কান্ডারি, রোদের ডানা, বুক রিডার্স পাবলিকেশন, স্টোরি মিরর প্রভৃতি জনপ্রিয় পত্রপত্রিকাতেও লেখালেখি করেছেন এবং বর্তমানেও করে চলেছেন নিয়মিতভাবে। অনুরাগীদের ভালোবাসা এবং সমর্থনকেই পাথেয় করে চলতে চান তিনি। ২০২১ সালে বসাক বুক স্টোর প্রাইভেট লিমিটেড থেকে কর্ণিকার ল্যাপটপ প্রকাশিত হয়। এটিও একটি ভৌতিক উপন্যাস। প্রতিলিপি অ্যাপেও তিনি একজন টপ রেটেড লেখিকা। প্রতিলিপিতে তার পাঠক সংখ্যা ৫ লক্ষেরও বেশি। ২০২২ সালে সিমিকা পাবলিশার্স থেকে বইমেলায় প্রকাশ পেয়েছে একক ভৌতিক সংকলন শঙ্কা অভিশঙ্কা। আজকের গল্প পাঠে শুভ, গল্পের সূত্রধার আমি মৌমিতা। অন্যান্য চরিত্রে বুবাই, সায়ন, দীপেন্দু, ঋতদীপ, সৌম্যদীপ ও সূর্য। গল্পটির নাট্যরূপ দিয়েছেন দিশারি। আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে NS প্রোডাকশন। পোস্টার ডিজাইনে ইন্দ্রিয় অন। গল্পের সমস্ত পরিকল্পনা ও পরিচালনায় বাপি। তো আর দেরি না করে শুরু করছি আজকের গল্প, লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের লেখা কালী ভদ্রতান্ত্রিক ও নিশুতি নিশাচর। তখন আমি সুন্দরবনে পোস্টিং নিয়েছিলাম। বন বিভাগে সদ্যই জয়েন করেছিলাম। সুন্দরবনের আখাড়া জায়গাটি সম্পর্কে অনেক কথাই কানে এসেছিল, কিন্তু সেগুলির বাস্তবতা সম্পর্কে ততটা ওয়াকিবহল ছিলাম না। মনে হয়েছিল এগুলো সবই ভুয়ো কথা। তবে অনেকেই আমাকে এই স্থানটিতে যেতে নিষেধ করেছিলেন। কারণ জানতে চাইলে সকলেই বলেছিলেন নিশুতি নিশাচর আছে সেখানে। নিশুতি নিশাচর শব্দটির আদৌ কোনো অস্তিত্ব ছিল কিনা এই বিষয়টি আমাকে সর্বদাই ভাবাতো। বহুবার এর অন্দরে লুকিয়ে থাকা সত্যকে জানবার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো ফল হয়নি। আমি যে সময়টা সুন্দরবনে পোস্টিং নিয়েছিলাম সেটি ছিল ১৯৯৬ সালের জুন মাস। এক কথায় বর্ষাকাল। জঙ্গলের দিকেই আমার থাকার ব্যবস্থা ছিল। বাড়িটির চারপাশের অঞ্চলটা একেবারে জঙ্গল অধ্যুষিত থাকায় ভয়ের বিষয়টা থেকেই যেত।
রাতের দিকে ডিউটি দেওয়ার প্রসঙ্গ এসে উপস্থিত হলেও কোনোদিনও সাহস হয়নি। বুঝতেই পারছেন কারণটা। সুন্দরবন নামটির সাথে রয়্যাল বেঙ্গল টাইগারের অস্তিত্ব মিলে রয়েছে। কোথায় কিভাবে তার আবির্ভাব ঘটবে এই বিষয়টি নিয়ে উচ্চমানের গবেষণা করবার পরেও যে সকলে নিশ্চিন্তে জঙ্গলের মধ্যে রাত কাটানোর সুযোগ পেয়েছেন এমনটা নয়। এর পরেও একাধিক কাটা হাত পা কিংবা দেহের বিভিন্ন অংশগুলিকে জঙ্গলের আনাচে কানাচে পড়ে থাকতে দেখা গেছে। কিন্তু এর পরেও আরও একটা সত্যি আখাড়াকে ঘিরে রেখেছিল, আর সেটি ছিল নিশুতি নিশাচরের উপস্থিতি। অবাস্তবের আড়ালে লুকিয়ে থাকলেও এই অদ্ভুত অত্যাশ্চর্য বস্তুটিকে নিজের চোখে দেখবার স্বাদ ছিল আমার। কিন্তু সেই অভিজ্ঞতা যে এতখানি ভয়াবহ হতে চলেছে তা আমি আন্দাজ করতে পারিনি। আমাকে বন দপ্তর থেকে একটা কটেজ দেওয়া হয়েছিল। সেই কটেজে সবকিছুকে দেখাশোনা করবার জন্য একজন বয়স্ক লোক ছিলেন। নির্মল বাবুকে দেখলেই কখনোই বোঝার জো ছিল না তিনি একজন বৃদ্ধ। একা হাতে যেভাবে তিনি গোটা বাড়িটির খেয়াল রাখতেন তা এক কথায় ছিল অনবদ্য। ওনার কাছ থেকে প্রশিক্ষণ নেওয়ার চেষ্টা করেছিলাম, তবে কাজের প্রভাবে সময় হয়ে উঠত না। এই বিষয়টি আমাকে সব সময় ভাবাতো। তবে একদিন বিকেলের দিকে স্বল্প কাজ সময়ে ফিরে এলাম কটেজে। দেখলাম আমার ড্রয়িং রুমের এক কোণায় সাজানো ছোট্ট টেবিলটার উপরে রাখা ওই বিলাতি ফ্লাওয়ার ভাসটাকে উনি নেড়ে চেড়ে দেখছেন। কিছু বনজ লাল ফুলগুলিকে একে একে ওই ফ্লাওয়ার ভাসের ভিতরে রাখতে রাখতে বললেন, কি বাবু, কাজ শেষ হয়ে গেল? আজকে হঠাৎ এত তাড়াতাড়ি চলে এলেন যে? নির্মল বাবুকে উদ্দেশ্য করে বললাম, তোমাকে বহুবার বলেছি আমাকে তুমি সম্বোধন করতে, কিন্তু তুমি সেই আপনি গোপনি করাটা কিছুতেই ছাড়তে পারলে না দেখছি। আমি কবেই এই বাঁধন কেটে বেরিয়ে পড়েছি, অথচ দেখো তুমি সেই একই জায়গাতেই আটকে রয়েছ। নির্মল বাবু মানুষের আসার আগেই তার পায়ের শব্দ পেয়ে যেতেন। এমন বিচক্ষণ মানুষ আমি খুব কমই দেখেছিলাম। আমার হাতে 7 বছরের অভিজ্ঞতা থাকলেও নির্মল বাবুর মতো একজন মানুষকে প্রথমবারের জন্য দেখেছিলাম। ওনার বিচক্ষণতার নিদর্শন একাধিকবার নজরে পড়লেও সেই কৌশল আয়ত্তের ইতিহাসটা কোনো দিনই জানতে পারিনি। যতবারই জিজ্ঞাসা করতাম ততবারই উল্টো সুরে বলতেন, যা দেখা যায় বাবু তা যে সব সময় সত্যি হয় এমনটা কোনোদিনও ভাববেন না। আবার যা দেখা যাচ্ছে না তারও যে কোনো অস্তিত্ব নেই এমনটা ভাবাও সম্পূর্ণ ভুল। নির্মল বাবুর এই কথাগুলো বাস্তবের মাটির সাথে জুড়ে থাকলেও তাদের মধ্যে এক আলাদাই আভিজাত্য ছিল। অতীতের সাথে যে তাদের একটা নিগুড় সম্পর্ক ছিল সেটি আমি ভালোভাবেই আন্দাজ করতে পারছিলাম। সেদিনও কিছুটা তেমনই বিচারভঙ্গি নিয়ে কিছু কথা বলে ফেললেন নির্মল বাবু। আখাড়ার বিষয়ে কিছু শুনেছেন? শুনলাম সেখানে নাকি আপনাকে যেতে হবে। ওই জায়গাতেই তো সেই নিশাচরের আড্ডাখানা। তা ভয় করবে না বাবু? নির্মল বাবুর মুখে এই কথাটি শোনার সাথে সাথেই অত্যাধিক ঘাবড়ে গেলাম। আন্দাজ করতে পারলাম না কিভাবে জানতে পারলেন লোকটা, তবে কিছু দ্বিধান্বিত হয়েই বলে ফেললাম, আপনি জানলেন কিভাবে? হ্যাঁ, আসলে আজকেই খবরটা পেলাম। বড় সাহেবের সাথে দেখা করতে গিয়েছিলাম। ওনার সাথে এই বিষয়টি নিয়ে আলোচনার জন্যই মিটিং অ্যারেঞ্জ করতে হয়েছিল। অনেকবার ওই জায়গাটায় না যাওয়ার বিষয়টা নিয়ে তার সামনে নানান কথা তুলে ধরতে চাইলাম, কিন্তু আখেরে কোনো লাভ হলো না। উনি নিজের ইচ্ছের বাইরে গিয়ে কিছু কথা শোনানোয় একেবারে রাজি ছিল না। সেই গতানুগতিক পরম্পরার উপরে দাঁড়িয়েই কিছু কথা জানালেন। আখাড়াতে নাকি একের পর এক খুন হচ্ছে। ওনার ধারণা বাঘের আঘাতেই এমনটা ঘটছে। নিশুতি নিশাচরের বিষয়টি সম্পর্কে আমি ওনাকে জানাতে চেয়েছিলাম, কিন্তু কোনো লাভ হলো না। নিশুতি নিশাচরের প্রসঙ্গটা উনি নিজেই তুললেন। এটা নাকি কোনো বাঘের নাম। সেই বাঘটাকে কিছুতেই ধরতে পারা যাচ্ছে না। যে সমস্ত মৃতদেহগুলি পাওয়া গেছে সেগুলি
সবই বাঘে খাওয়া বলে দাবি করছেন তারা। বাঘের আঁচড়ের দাগ স্পষ্টভাবে প্রতীয়মান হয়ে রয়েছে মৃতদের শরীরে, এমনকি নখের গভীর আঁচড়ের দাগও নাকি দেখা গেছে। এই নিশুতি নিশাচরকে কিন্তু কোনোদিন কেউ চোখে দেখেনি। কেউ কেউ বলেন সে নাকি বাঘ নয়, মানুষ। আবার কেউ নাকি বলেছে সে নাকি কোনো অতৃপ্ত আত্মা। কিন্তু বিশ্বাস করুন নির্মলবাবু, আমি ফেড আপ। আমি কিছুই আন্দাজ করতে পারছি না। এগুলোও কি সম্ভব? আমার এতদিনের কেরিয়ারে এমন কোনো কেসের কথাই আমার কানে আসেনি। এবার আপনিই বলুন, চাকরি রক্ষা করব নাকি নিজের সম্মান রক্ষা করব? নির্মলবাবু সহসা থমকে দাঁড়ালেন। উনি যে গভীর চিন্তায় ডুবে গিয়েছেন সেটি তার মুখ চোখের অবস্থায় প্রমাণ করে দিচ্ছিল। তবে তিনি কি ভাবছিলেন সেই বিষয়টা আন্দাজ করবার মতো শক্তি আমার ছিল না। তবে এর পরে তিনি মুখ খুললেন। ওই লোকগুলো খুব একটা ভুল বলেননি বাবু। এই সুন্দরবনের অন্তরালে এমন অনেক ভয়াবহতা লুকিয়ে থাকে যেগুলির সম্পর্কে জানতে পারলে আপনার শরীরের রক্ত একেবারেই হিম হয়ে যাবে। আমিও এমন অনেক ঘটনার কথাই শুনেছিলাম, তবে জানি না সেটি কত অংশে সত্যি। তবে নিশুতি নিশাচর নামটি আমি সাধারণ মানুষের মুখেই শুনেছিলাম। এই নামটি সাধারণের মুখে মুখে ছড়িয়ে পড়ার পিছনে একটি উল্লেখযোগ্য কারণ তো অতি অবশ্যই কাজ করেছিল। একাধিক মৃত্যু, তার সাথে জড়িয়ে থাকা নৃশংসতা, এই সব কিছুই কিন্তু এই নামটিকে মানুষের মধ্যে ত্বরার সৃষ্টির কাজকে আরও অনেকখানি ত্বরান্বিত করে তুলেছে। আর সেখানে যখন মানুষেরা সেটিকে একাধিক বিষয়ের সাথে তুলনা করেছেন, তখন সেক্ষেত্রে ভয় পাওয়াটাই বাঞ্ছনীয়। নির্মলবাবু অত্যন্ত সাবলীলভাবেই কথাগুলো বলে গেলেন। তবে আমার মনের সন্দেহটা আরও অধিক মাত্রায় বৃদ্ধি পেয়েছিল। কি করব না করব কোনো কিছুতেই নিশ্চিত হতে পারছিলাম না। তবে উপায় ছিল একটাই, রাখে হরি মারে কে, মারে হরি তো রাখে কে। এই ধারণায় বিশ্বাসী হওয়া ছাড়া অন্তত কোনোভাবেই এই জঙ্গলের পরিবেশের মধ্যে স্থান করে নেওয়া সম্ভব নয়। আমিও তাই এই ভাবধারারই পরিপন্থী ছিলাম। নির্মলবাবুর কথাগুলো মন দিয়ে শুনবার পরে বলেছিলাম, বেশ, বুঝলাম। এখন তো আর কোনো উপায় নেই। যেই করে হোক বড়বাবুর কথা রাখার জন্য আমাকে আকারার উদ্দেশ্যে রওনা হতেই হবে। তবে আরও একটা প্রশ্ন আছে আমার। আমার কথাটি শোনা মাত্রই নির্মলবাবু বললেন, কি শুনি? আমাকে ওখানে কিছু লোককে সঙ্গে নিয়ে যেতে হবে। ওরা অনেক দিন ধরেই সেখানে মাছ ধরতে যেতে চাইছে। জেলে সম্প্রদায়ের লোকজন খুঁজে খুঁজে আমাকেই পেয়েছিল। বলছে আমাদের সাথে চলুন দাদাবাবু, ভালো ভালো মাছ খাওয়াবো আপনাকে। এছাড়াও ওরা নাকি ওই জায়গার শোভা দেখবার জন্য আমার সাথে যেতে চাইছে। ওই জায়গাটি নাকি ভীষণ সুন্দর। ঘন জঙ্গলে ঘেরা ওই পরিবেশের মধ্যে একাধিক বিভীষিকা স্থান করে নিলেও মানুষের মনের সৌন্দর্যের প্রাপ্তির বিষয়টি সদা সর্বদাই বিরাজমান থাকে। সেটা আবারও নজরে পড়ল বইকি। তবে এদের মধ্যে অনেকের চোখে মুখেই অদ্ভুত একটা ভয় কাজ করতে দেখলাম। ঠিক সেভাবে আন্দাজ করতে পারলাম না আসল ব্যাপারটা। তবে এটুকু বলতে পারি, এটা কোনো সহজ ব্যাপার না। ওরা বোধহয় কোনো না কোনোভাবে ওই নিশাচরের বিষয়টা নিয়ে চিন্তিত। এখন ওদের সাথে থাকলে হয়তো আমারও ভয়টা কিছুটা কমও লাগতে পারে। তাই ভাবলাম একা না গিয়ে ওদের সঙ্গেই নিয়ে যাই। এছাড়াও আমার সাথে একজন পুলিশ থাকবেন। উনি মৃতদেহগুলিকে শনাক্ত করবার জন্যই আমার সাথে যেতে চাইছেন। উপরতলার অর্ডার কি এভাবে ঝেড়ে ফেলা যায়? আমরা সকলেই কম বেশি এই বিষয়গুলিকে নিয়ে দায়বদ্ধ। নিজের দুঃখের কথা আর কাকেই বা বলবো বলুন নির্মলবাবু। নির্মলবাবু সবটা শুনলেন, তারপর জিজ্ঞাসা করলেন, কবে বেরোতে হবে আপনাকে? প্রত্যুত্তরে বললাম, আজকে রাতেই ওরা বেরোতে চাইছিল। জেলেদের মানসিকতা তো জানেনি কেমন হয়, কিন্তু আমাদের তরফ থেকে একেবারে নিষেধ করে দেওয়া হয়েছে, কারণ যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। এছাড়া ওই বজরার মধ্যে একসাথে অতগুলো মানুষের জীবনের ঝুঁকিও থেকে যায়। কাজেই আমরা আগামীকাল সকালে রওনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। রাতের মধ্যেই আশা করি ওই জায়গাটিতে পৌঁছে যেতে পারবো। এ আর এমন কি, তবে যেতে যেতে কত রকমের অভিজ্ঞতার সাক্ষী থাকতে পারবো
সেটাই হলো গিয়ে প্রাপ্তি। নির্মল বাবু আমার দিকে এগিয়ে এলেন। নিজের হাতে থাকা ন্যাকড়াটিকে ডান দিকের পিঠের উপরে সুন্দরভাবে সাজিয়ে রেখে বললেন, সৌন্দর্যের আড়ালেই কিন্তু ভয়াবহতা লুকিয়ে থাকে বাবু। এতটাই নিশ্চিন্ত হবেন না। আপনার ওই জায়গায় যাওয়ার পেছনে কোনো না কোনো উদ্দেশ্য তো রয়েছেই। তবে ওই নিশাচর আপনাকে কেন নিজের কাছে টেনে নিয়ে যেতে চাইছে সেটা আমি জানি না। সে না চাইলে কিছুই হয় না। অপার্থিব সব কিছুর মধ্যেই কিন্তু এক আলাদা ক্ষমতা থাকে। সেই ক্ষমতার দ্বারাই কিন্তু তারা মানুষের মনকে 60 গজ দূর থেকেও পড়ে ফেলতে পারে। একের পর এক শিকার হয়ে চলেছে বাবু। সেই সব শিকারের দায় সে আপনার উপরে বর্তাতে চাইছে না তো? নির্মল বাবুর মুখে কথাগুলো শুনে সেদিন শির দ্বারা বেয়ে হিমেল রক্তের স্রোত প্রবাহিত হয়েছিল। তবে ঈষৎ হাসার ভান করে বলেছিলাম, আপনি এত ভাববেন না আমায় নিয়ে। আরে বাবা, একটু হলেও এই জঙ্গলের ইতিবৃত্তের কথা আমি জানি। যদিও সুন্দরবনে এটি আমার প্রথম পদক্ষেপ, তবে এখানকার জল হাওয়া সম্পর্কে কিছু না কিছু ঠিক জেনেই যাব। আর রইল বাকি সেই নিশাচরের কথা, তার সাথে নয় একবার সাক্ষাৎ করেই আসব। কি বলুন? মুখোমুখি বসেই না হয় তার দুঃখের কথা শুনব। আমি যে চিরাচরিত কোনো ভয়াবহতাকে জয় করতে যাচ্ছি, সেই ভয়টা ওনার চোখে মুখে পরিষ্কারভাবে ধরা পড়ছিল। ওনার চোখের ভাষার মধ্যে এক তীব্র আর্তনাদ লুকিয়েছিল। বারে বারে সেটি আমাকে আটকাতে চাইছিল। কিন্তু সেদিন নির্মল বাবুর মুখে কোনো হাসি নজরে পড়েনি। তিনি আমার হাসি থামার আগেই ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন। বুঝেছিলাম এই বিষয়টি নিয়ে তিনি কোনোভাবেই মশকরা করতে চান না। সে তো মানুষ ভেদে চিন্তাভাবনা আলাদা হবেই। সেদিক থেকে লক্ষ্য করতে গেলে নির্মল বাবুর মধ্যেও যে ওই গুণগুলো ছিল না এমনটা নয়। আমিও তাই শুধু শুধু বিষয়টাকে এতটা গুরুত্ব দিলাম না। সেদিন রাতের মধ্যেই সবকিছু গোছগাছ করে নিয়েছিলাম। রাতের খাবারটা সেদিন নিজেকেই বানিয়ে নিতে হয়েছিল। নির্মল বাবু কোনো কারণে আজ রাতে এলেন না। বড় সাহেবের থেকে পাওয়া জিনিসগুলোকে যত্ন করে ক্যারি ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছিলাম। জাপানি মডেলের ওই ক্যামেরাটিকে কলকাতার চাঁদনি মার্কেট থেকে খুব স্বল্প দামে আয়ত্ত করেছিলাম। পেশাদারি ফটোগ্রাফার হিসাবে চিহ্নিত না হলেও জায়গার উপকণ্ঠে লুকিয়ে থাকা নৈসর্গিক সৌন্দর্যের কিছু ঝলক যাতে চিরকালের জন্য ওই ক্যামেরার অন্দরে গচ্ছিত থাকে, সেটিই ছিল প্রধান ও প্রাথমিক আকাঙ্ক্ষা। আমার এই নেশার কথা হয়তো অনেকেই জানতেন না, তবে এই ক্যামেরাটিকে কোনো না কোনোভাবে ব্যবহারের সুযোগ খুঁজতাম। সেবার সেটি বেশ ভালোভাবেই নিজেকে ব্যবহারের সুযোগ করে দিয়েছিল বইকি। রাতটা নানান চিন্তা নিয়েই কেটে গেছিল। মৃত্যুর আর্তনাদ নাকি বড্ড ভয়ঙ্কর হয়। সামনে থেকে কোনো মানুষকে বাঘ তুলে নিয়ে গেলে তার গোটা শরীরের উপর নখের আঁচড় বসলে সেটি কতখানি ভয়ঙ্কর হতে পারে, এই চিন্তা মাথায় নিয়ে কখন চোখটা বুজে ফেলেছিলাম ধারণা নেই। পরের দিন ভোর হতেই চোখটা খুলে গেল আমার। চোখ খুলতেই দেখলাম সূর্যের সোনালি আভাটা আমার মুখের উপর এসে পড়ছে। বাইরের দিকে তাকিয়ে দেখলাম কেউ নেই। অন্যদিন নির্মলবাবু খুব ভোরেই আমার বাড়িতে চলে আসতেন। বাইরের ওই বাগানটার সামান্যতম পরিচর্যার মধ্যেও যে তীব্র আনন্দ খুঁজে পেতেন তিনি, তা বলাই বাহুল্য। তবে গতদিন রাত থেকে মানুষটিকে আর নজরে না পড়ায় বেশ চিন্তিত হয়ে পড়লাম। কিন্তু অগত্যা সময় অতিবাহিত করার সময় না থাকায় উঠে পড়লাম। সোফার উপরেই ঘুমিয়ে পড়েছিলাম। খাটে না শুয়ে সোফায় শুয়ে ঘুমানোর বদ অভ্যাসটা ওই জায়গাটিতে বদলি হয়ে আসার পর থেকে আয়ত্ত হয়ে গিয়েছিল। নানান কাজকর্ম করতে করতে কখন যে চোখ লেগে যেত বুঝতেও পারতাম না। সকালের ব্রেকফাস্ট করে ঘড়ির দিকে তাকাতেই দেখলাম 9টা বেজে গেছে।
আর দেরি করলেই বিপদ, যেন তড়িঘড়ি করে বাক্স প্যাটরা সাথে নিয়েই বেরিয়ে পড়লাম। সকলেই বলেছিল একদিন কি দুদিনের জার্নি, জায়গাটি ভালো করে দেখে চলে আসা। বজরাতেই রাত্রি যাপনের সমস্ত বন্দোবস্ত ছিল, তবে কিছু কিছু বিপদ কোনোদিনও বলে আসে না। আমার জীবনেও দেখা সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতাটি ওই আলগা মেজাজে গা ভাসিয়ে দেওয়ার মধ্যেই নিহিত ছিল। পদব্রজে হেঁটেই নদীর ঘাটে পৌঁছে দেখলাম বাকিরাও এসে হাজির হয়েছে। জেলে সম্প্রদায়ের ওই চিরাচরিত বাচনভঙ্গির মধ্যে কোনো তারতম্য খুঁজে পেলাম না। তারা নিজেদের মতো করে বললেন, আরে বাবু কেমন আছেন? বাবা দিব্যি সাজুগুজু করছেন দেখছি। আর এই আমাদিকে দেখেন, একেবারে হালকা মেজাজে গা ভাসিয়ে কেমন যাওয়ার জন্য তৈরি হয়ে গেছি। ওদের কথাগুলো শোনা মাত্রই আপেক্ষিক দিক থেকে বেশ রেগে উঠলাম, তবে মুখে প্রসন্নতার হাসি নিয়ে বললাম, যাক ভালোই হলো, একা একা সফরে যেতে হলো না। আপনারা সাথে থাকবেন, পথ চিনতেও সুবিধা হবে। আমি এমনিতেও এখানে কাজে এসেছিলাম, তবে এই স্বল্প সময়ের মধ্যে গোটা জায়গাটা ঘুরে দেখা আমার পক্ষে সম্ভব হয়নি। এখন মনে হচ্ছে তোমরা আর তোমাদের অবুঝ মনগুলোই আমাকে এই কাজে সাহায্য করতে চলেছে। কি বলো ভাই সব? ওরা সকলেই আমায় উৎসাহিত দেখে আরও উত্তেজিত হয়ে উঠল। হয়তো আমার এই নিজের মুখোশ কেটে বেরিয়ে আসার অনুভূতিটা ওদের সকলকে কম বেশি অনুপ্রাণিত করেছিল। হাতের কাজগুলো সেরে নিয়ে সকলে বজরায় উঠে পড়লাম। সুন্দরবনে এই বজরাগুলো একটু অন্য ধরনের দেখতে হয়। সাধারণত পার্শ্বস্থ জায়গাগুলিকে ছাউনির সাহায্যে ঢেকে দেওয়া হয়, তবে এইগুলির ক্ষেত্রে পরিসরটা অধিক বড় থাকায় যে কোনো একটি দিককেই ঢেকে দেওয়ার ব্যবস্থা নজরে পড়েছিল। আমার সাথে ছিল আরও 5 জন জেলে আর একজন পুলিশ অফিসার। আমাকে সকলেই অনেক হিসেবেই চিনত। এটাই আমার ভালো নাম। নিজের নাম নিয়ে আমার খুব একটা মাতব্বরি করবার অভ্যাস ছিল না, তবে এই বিষয়টি খুবই ভালো লাগতো যখন কেউ অনেক বলে ডেকে আমার দিকে এগিয়ে আসতেন। ওদের মুখে শোভা পেত হাজারো প্রশ্নচিহ্ন, আর সেই প্রশ্নচিহ্নের উত্তর খোঁজার মধ্যে দিয়েই আমি তৃপ্তি অনুভব করতাম। 5 জনের নাম জানার বিষয়টি নিয়ে আমি কখনোই খুব একটা কৌতূহল দেখাইনি, তবে তারাই একে একে এসে নিজেদের পরিচয় দিতে চাইলেন। এদের মধ্যে যে নামটি সবচেয়ে আকর্ষণীয় মনে হয়েছিল সেটি ছিল রাজু। বাকিদের নামের মধ্যে আকর্ষণীয় কিছুই ছিল না, তাই মনে রাখতে রাখতেই ভুলে যাচ্ছিলাম। পুলিশ কর্তার নামটি ছিল বেশ শৌখিনতায় ঠাসা, ইন্দ্র। দেবরাজ ইন্দ্রের ন্যায় সুদর্শন হওয়ার পাশাপাশি বেশ বিচক্ষণও ছিলেন তিনি। এই বিষয়টি আমাকে অনেকটাই ভাবিয়েছিল বইকি। অন্তত অজানা অচেনার ভিড়ে যে একজন বিচক্ষণ মানুষের সান্নিধ্য পেয়েছি, এটাই স্বস্তির নিঃশ্বাস নিতে সহায়তা করেছিল। ওদের মধ্যে রাজুর সাথেই সবচেয়ে বেশি কথা বলার সুযোগ পেয়েছিলাম। বজরা এগোতে শুরু করলো। সাথে সাথেই গাঙ্গেয় অববাহিকার ওই ঘোলা জলের সংস্পর্শে এসে মনটা নস্টালজিক হয়ে উঠছিল। মনে হচ্ছিল জমিদাররা যেভাবে পূর্বে বজরা অভিযানে বেরোতেন, এও ছিল ঠিক তেমনই। তবে এই অভিযানের আসল চেহারা যে প্রতি ক্ষণেই বদলে যেতে পারে, সেই বিষয়ে কোনো স্থির সিদ্ধান্ত নিতে পারছিলাম না। রাজু আমার দিকে সহসা এগিয়ে এসে বলল, অনেক বাবু, একখান কথা কইব? বেশ তো, বলো না, কি হয়েছে? রাজুর চেহারার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করতে পারছিলাম। সে যে কোনো একটি বিষয়কে নিয়ে বিশেষভাবে চিন্তিত হয়ে পড়ছেন, সেটি তার চেহারায় প্রমাণ করে দিচ্ছিল। কিছুটা অবনমিত হয়ে আমার ঠিক পাশটায় বসে পড়ল রাজু। এরপরে বজরার সম্মুখে ডান দিকে ঘেঁষে পড়ে থাকা নোঙরটার দিকে তাকিয়ে বলল, বাবু, একখান কথা কই আপনারে।
আসলে এই জায়গাখান ঠিক না। এখানকার লোকেরা যা যা বলেন সব কটা কথাই আমার সত্যি বলে মনে হয়। একখান দুখান লোক হইলে গা করতুম নাই, কিন্তু আমার স্ত্রী আর ওই বাচ্চাটার মুখের দিকে তাকিয়েই আমায় এই সিদ্ধান্তখান নিতে হইল। এই জায়গাটায় নাকি সেই নর পিশাচের বাস আছে, কেন জানি নাই, তবে এরা কিছু একটা জানে। এদের সবটাই নখদর্পণে। আমি এদের সাথে এই কমাস হইল কাজ করতেছি, কিন্তু এরা কেন জানি না মনে হয় কিছু কিছু লুকায় আমার থেকে। আমাদের কথা শেষ হতে না হতেই বাকিরা ওই জায়গায় এসে হাজির হলেন। সকলের মুখের মধ্যেই এক আতঙ্কের ছাপ স্পষ্ট লক্ষ্য করতে পারছিলাম। এদের মধ্যে অনেকেই ভালো বাংলা বলতে পারতেন, দু একজন ছাড়া বাকিদের শব্দে তেমন আড়ষ্টতা ছিল না। রাজুকে আমার সাথে গোপনে কথা বলতে দেখেই ওদের মধ্যে একজন বলে উঠলেন, এই তুই বেটা এখানে বসে অনেক বাবুর সাথে কি গুজুর গুজুর ফুসুর ফুসুর করছিস বলতো? ওদিকে আমাদের সব গোছ গাছ করে নিতে হবে। আকাশের অবস্থা একেবারে ভালো নেই, দেখতে পাস না? দেখে মনে হচ্ছে বৃষ্টি আসবে। রাতের মধ্যেই বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখন জানি না কপালে শনি নাচছে কিনা, তাহলে তো একেবারে ভরাডুবি। ওই লোকটার কথা শেষ হতে না হতেই আর একজন ওকে থামিয়ে বললেন, সেই দিনের মতন কিছু হবে না তো? 5 বছর আগের সেই ঘটনাটা মনে আছে তোর? কিভাবে আমরা ওদের মধ্যে থেকেই অনেকেই দেখলাম লোকটির বিরোধিতা শুরু করলেন। নানান অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে ওকে থামতে বললেন। এই তোর কি কোনো আক্কেল নেই নাকি রে? সেই থেকে বারণ করছি অনেক বাবুর সামনে এসব নিয়ে আলোচনা না করতে। আর তোদের অবস্থা দেখ, সেই থেকে কথাগুলো বলার জন্য ব্যস্ত হয়ে পড়ছিস। জ্ঞান কি একেবারে গিজগিজ করছে নাকি বেটে? ওরা দেখলাম নিজেরাই চুপচাপ হয়ে গেল। ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসতে লাগলো। নোংরের শব্দটা কানের কাছে ভেসে আসছিল। ইন্দ্র নিজের মনে কি যেন সব করে যাচ্ছিলেন। পরিস্থিতি আয়ত্তের মধ্যে রয়েছে কিনা সেটি দেখবার আশায় নিজের পিস্তলটিকে ভালোভাবে দেখে নিচ্ছিলেন। এটাই যে বিপদের দিনে তার মুখ্য হাতিয়ার হিসেবে কাজ করতে পারে সেটি তার চোখ বুকের ভাষায় প্রমাণ করে দিচ্ছিল। তবে ওদের মধ্যে কোন বিষয়টি নিয়ে এত দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল সেটি কিছুতেই আন্দাজ করতে পারছিলাম না। রাতটা আরও গভীর হলো। সন্ধ্যের নিভু নিভু আলোর পরিসরের মধ্যেই জঙ্গলের ভেতর থেকে ভেসে আসছিল একাধিক হিংস্র জন্তুদের ডাক। সেই ডাকের আড়ালে লুকিয়ে থাকা রহস্যে ঘেরা ভয়ের আভাসটিও খুব পরিষ্কারভাবে চোখের সামনে ফুটে উঠতে দেখতে পারছিলাম। এর পূর্বে কোনো দিনও আমার এমন কোনো অভিজ্ঞতা হয়নি। ঘন জঙ্গলের সীমান্তে প্রবেশের সময়ই লাল কালিতে লেখা ডেঞ্জার শব্দটি নজরে পড়ল। একাধিক জায়গায় সেটি দেখলাম। বুঝতে পারলাম ঘন জঙ্গলের সীমান্ত শুরু হয়েছে। এরপর যে বেশ সন্তর্পণে পা ফেলা উচিত তা ওই সাইনবোর্ডগুলি প্রমাণ দিয়ে যাচ্ছিল। হঠাৎ আকাশে মেঘ গর্জন করে উঠল। বেশ কিছুটা ঠান্ডা বাতাস আমার গায়ে এসে লাগতেই শরীরের সমস্ত ক্লান্তিগুলো এক নিমেষেই চলে গেল। এরপরেই 2-1 ফোঁটা বৃষ্টি মাথার উপরে পড়তেই বুঝলাম রাজুর শোনা কথা কোনো না কোনোভাবেই ঠিক হতে চলেছে। ধীরে ধীরে বৃষ্টির প্রকোপটি বৃদ্ধি পেল। আমি বাজরার ওই ছাউনি দেওয়া জায়গাটিতে গিয়ে বসলাম। ইন্দ্র আমার সামনেই ছিলেন। আমাকে ওভাবে এগিয়ে আসতে দেখে তিনিও সহসা ঘাবড়ে এগিয়ে গেলেন। আরে কি ব্যাপার বলুন তো মশাই, একই বজরায় রয়েছি অথচ আপনাকে দেখতে পাচ্ছি না। আমি বললাম, হ্যাঁ তা যা বলেছেন, তবে এদের কথাই দেখছি ঠিক হলো। এই রাস্তা দিয়ে যেতে যেতেই হঠাৎ করে মুষলধারায় বৃষ্টি নেমে গেল। একটা ভয় আছে জানেন তো, শুনেছি বাঘেরা সাঁতরে চলে আসতে পারে। যদিও আমরা পাড়ের খুব একটা ধার ঘেঁষে যাচ্ছি না, কিন্তু তবুও রয়্যাল বেঙ্গল টাইগারের দ্বারা কোনো কিছুই অসম্ভব নয়। এছাড়া এই বৃষ্টি, আমরা তো সামনের পথই দেখতে পাবো না। অন্যদিকে পথ ভুলে চলে গেলে তো ভারী বিপদ হয়ে পড়বে। তাছাড়া এই লোকগুলোর উপর তেমন ভরসা করতে পারছি না। যদি একটা বিপদে পড়ে যাই তাহলে
এরা উদ্ধার করতে পারবে তো? কথাগুলো শেষ হওয়ার সাথে সাথেই মেঘটা আরও তীব্রভাবে গর্জন করে উঠল। বৃষ্টির ছাটটা গায়ে এসে লাগতে জামা কাপড় একেবারেই ভিজে গেল। ইন্দ্রকে সঙ্গে নিয়ে বজরার ভিতরের দিকে এগিয়ে গেলাম। তারপর বললাম, দেখছেন তো প্রকৃতির অবস্থা। রাত না হতে হতে এখানের পরিবেশ একেবারে বদলে গেছে। এবার যে কপালে কি আছে কে জানে। আর ওই নিশুতি নিশাচর, সেটাও যে কি বস্তু কিছুই তো আন্দাজ করতে পারছি না। এরপরেই জঙ্গলের ভেতর থেকে একটা ভয়ঙ্কর ডাক শুনতে পাওয়া গেল। সেই ডাকটি শোনা মাত্রই সকলে চিৎকার করে উঠলেন। ডাকটা আমারও কানে আসতেই পায়ের তলা থেকে মাটি সরে গেল। মনে হলো কোনো পিশাচের কণ্ঠস্বর। কোনো পশু যে এভাবে আর্তনাদ করতে পারে সেটা ভাবাই যায় না। জঙ্গলের মধ্যবর্তী অংশ থেকে ভেসে এলো আরও কিছু পশু পাখির মিলিত কোলাহল। কোনো একটি বস্তুর আভাস পাচ্ছিলাম ঠিকই, কিন্তু কি সেটার বিষয়ে নিশ্চিত হতে না হতেই আবারও একটি তীব্র গর্জনের শব্দ কানে ভেসে এলো। শরীরের রোমগুলো সেদিন খাড়া হয়ে গিয়েছিল। মনে হয়েছিল কোনো এক বিভীষিকা যেন আমাদের দিকে ধেয়ে আসছিল। সেটির গর্জনের শব্দ কানে ভেসে আসতেই সকলে অস্থির হয়ে উঠলেন। কিছুজন এগিয়ে গেলেন চালকের ঘরের দিকে। তাদের কণ্ঠের আওয়াজ প্রতিধ্বনিত হতে লাগলো বজ্রের সাথে। যতটুকু কানে এলো তা দিয়ে আন্দাজ করতে পারলাম যে তারা চালককে বজ্রাটিকে ঘোরাতে বললেন। এই 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 ওদিকে নিচ্ছ কেন? বলছি না ওই পথ দিয়ে কোনো ভয়াবহ। তোমাকে তো আগেই এই বিষয় জানিয়েছিলাম। তুমি সবটা জানার পরেও কিভাবে এমনটা করতে পারো? চালকটি কি বললেন সেটা শোনার জন্য আমি সাহস করে কয়েক পা এগিয়ে গেলাম। ওদিকে জলের চাপটা বজরায় এসে লাগতেই বেশ কিছুটা টাল খেয়ে পড়ে গেলাম আমি। ইন্দ্রবাবু কোনোভাবে আমাকে সামলে না নিলে সেদিন হয়তো জলে পড়েই হাবুডুবু খেতে হতো। চালকটির গলার আওয়াজ বেশ স্পষ্ট শুনতে পেলাম। মেঘের ঘন ঘন গর্জনটা মাথা ধরিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট ছিল। আরে বাবা, আপনারা আমাকে এমনভাবে জোর করতেছেন কেন? আমি তো ঠিক পথেই যাচ্ছি। এখানে আসার পরেই কি একটা যেন হলো। হঠাৎ করে মনে হলো নৌকাটা অন্যদিকে ঘুরে যাচ্ছে। জলের তোড়ের সাথে কিছুতেই তো পেরে উঠছিলাম। এই জায়গাটা যেন অভিশপ্ত বলে মনে হচ্ছে। আপনারা কি দেখতে পাচ্ছেন না এত চেষ্টার পরেও কোনো সুরাহা হচ্ছে না? ওদের এই বচসা চলতেই থাকলো। ইন্দ্রবাবু আমাকে উদ্দেশ্য করে বললেন, অনেক ওরা যেভাবে একে অপরের সাথে ঝগড়া শুরু করেছে, মনে হচ্ছে বজরাটারই এবার কোনো একটা ক্ষতি হয়ে যাবে। আমাদের কাছে আশ্রয়ের জায়গা হিসাবে এটা ছাড়া কিন্তু আর কিছুই নেই। রাতের অন্ধকারেই বলুন আর দিনের আলোতেই সব কিছু রক্ষা কবচ এই বজরাটাই। সে কথা এদেরকে কে বোঝাবে? ইন্দ্রবাবুর কথাগুলো শেষ হওয়ার সাথে সাথেই বজরাটা হঠাৎ কোনো শক্ত জিনিসের সাথে গিয়ে ধাক্কা মারতেই আমরা সকলেই হুমড়ি খেয়ে পড়ে গেলাম। হই হই করে সকলেই বজরার বাইরের দিকটায় বেরিয়ে এসে নিজেদের সামলাতে লাগলেন। একে অপরের মুখের দিকে তাকিয়ে বললেন, আরে দূর, একই তো এমন অবস্থা, তারপরে আবার এই দুর্যোগ। কিন্তু কিন্তু কোথায় এসে পৌঁছলাম? সামনের দিকে তাকাতেই ওদের সকলের মুখ থেকে আর কথা সরতে চাইল না। বিদ্যুতের তীব্র ঝলকানিতে ওদের প্রত্যেকের মুখের ভাব স্পষ্ট লক্ষ্য করতে পারছিলাম। বিস্ফারিত চোখের দৃষ্টি নিয়ে সকলেই তারা সামনের দিকে তাকিয়েছিলেন।
তাদের চোখ মুখের ভাষার মধ্যেই এক অদ্ভুত ভয় ও আতঙ্ক কাজ করছিল। রাজু ওদের সকলকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? তোমরা ওরকম করে কি দেখতেছো? আমি তো কিছু বুঝতেছি না। ওদের মধ্যে একজন রাজুকে চুপ করিয়ে দিয়ে বললেন, তোমাদের কাউকেই বুঝতে হবে না, যার বোঝা সে ঠিক বুঝে নিয়েছে। আমরা যে এখানে এসেই ভিড়ব সে কথা সে আগেই হয়তো টের পেয়েছিল। আমরা তো এই পথে যেতেই চাইনি। কিভাবে যে সব কিছু ওলটপালট হয়ে গেল সেটাই তো আন্দাজ করতে পারছি না। এমনটাও হতে পারে নাকি আমাদের বজরাটা যে জায়গায় এসে দাঁড়িয়েছে আজ থেকে কিছু বছর আগে সেই স্থান থেকেই প্রাণ হাতে নিয়ে পালাতে বাধ্য হয়েছিলাম আমরা। তখন তুমি আমাদের সাথে ছিলে না। আমরা এই 4 জন মিলেই নিজের প্রাণের ঝুঁকি নিয়ে পালিয়েছিলাম। আজ আবার সেরকমই একটা বৃষ্টির রাতে আমাদের বজরাটা ওই একই জায়গায় এসে দাঁড়িয়েছে। এটা কোনো সাধারণ সংকেত হতে পারে না, কিছুতেই না। এটাকেই হয়তো মৃত্যু সংকেত বলে। ওই লোকটির মুখে ওই কথাগুলো শুনে আমি আমার অন্তরের কৌতূহলকে চেপে রাখতে পারছিলাম না। তারা যে কিছু একটা বিষয় জানা সত্ত্বেও মুখ খুলতে চাইছে না সেটা আমি বেশ ভালো রকমভাবেই আন্দাজ করতে পারছিলাম। কোনো কথা না বলে সেদিকে গিয়ে একজনের কলার চেপে ধরলাম। এই, অনেকক্ষণ ধরে তোর এইসব ভনিতা শুনছি। নিজের মুখে কথাগুলো বলবি নাকি ইন্দ্রবাবুকে বলে গুলিগুলো মাথায় ভরে দেবো? তবে শিক্ষা হবে তোর। সেই থেকে যা তা কথা বলে যাচ্ছিস। আর কিসের এত ইশারা করে যাচ্ছিস বলতো? ওই জঙ্গলের মধ্যে কিছু বছর আগে কি ঘটেছিল? এতবার করে জিজ্ঞাসা করা সত্ত্বেও তোরা কিছুতেই কিছু বলতে চাইছিস না। তোদের জন্যই কি এত এত নিরীহ মানুষের প্রাণ যাচ্ছে? কি করেছিলিস তোরা সত্যি করে বলতো? তোরা যদি নিজেদের দোষ স্বীকার না করিস তাহলে কিন্তু ইন্দ্রবাবুকে দিয়ে তোদের জেলের ঘানি টানাতে আমার 2 মিনিটও সময় লাগবে না। আমার কথাগুলো শোনা মাত্রই তাদের মধ্যে একটা ক্ষীণ ভয় সঞ্চারিত হতে দেখেছিলাম। ওরা সকলেই জেল হাজতের নাম শুনেই চমকে উঠেছিল। আবার মেঘটা কর্কশ শব্দে ডেকে উঠতেই প্রাণটা কোনো রকমে হাতে নিয়ে সকলেই বজরা থেকে এক লাফে নিচের কাদা মাটির উপরে গিয়ে দাঁড়ালেন। আমি আর ইন্দ্র তখনও ওই বেঁকে যাওয়া বজরার একটি দিকের উপর হেলান দিয়ে ওদের ওই বেয়াদবিগুলো সহ্য করে চলেছি। এমন সময় হঠাৎ একটা চিৎকারের শব্দ পেয়ে গোটা শরীরের ভিতর শিহরণ জেগে উঠল। এক ভয়ঙ্কর চিৎকার। পরিষ্কার বুঝতে পারলাম বজরার পেছন দিকটা থেকেই আওয়াজটা এসেছে। সেদিকে যাওয়ার সিদ্ধান্ত নিতেই জেলেদের মধ্য থেকে একজন বললেন, শিকার ধরার কাজ শুরু হয়ে গেছে বাবু। বাঁচতে চান তো এখান থেকে পালান, না হলে কিন্তু প্রাণ বাঁচাতে পারবেন না। আপনাকে ওইভাবেই শেষ হতে হবে, সাথে আমাদেরকেও। বিষয়টা এতটা সহজ নয়। মনে হচ্ছে চালকটা এতক্ষণে গেছে ওর পেটে। ওদের এই সাবলীল কথাবার্তাগুলো শুনে আমার শরীর বেয়ে ঘাম ঝরতে শুরু করেছিল। এমন পরিস্থিতির মধ্যেও যে কেউ এইভাবে শান্ত থাকতে পারে তা ওদের অশিক্ষিত চেহারাগুলিকে খুব সামনে থেকে না দেখলে আন্দাজ করতে পারতাম না। কোনো উপায় না দেখে আমি বজরার পেছনের দিকটায় এগোতেই দেখলাম নদীর জলের রংটা একেবারে লাল হয়ে গিয়েছে। টর্চের আলো ফেলতেই এক বীভৎস দৃশ্য নজরে পড়ল। চালকের কাটা মাথাটিকে বজরার কোনায় একটা বড় পেরেকের সাথে ঝুলতে দেখলাম। আর মনে হলো ওর শরীরটিকে কেউ যেন জঙ্গলের মধ্য দিয়ে সাঁতরে সাঁতরে নিয়ে যাচ্ছে। ভালো করে দেখার আগেই সেটি জলের মধ্যে ডুব দিল। আমি চিৎকার করে উঠলাম, ওই রকম বিভৎস দৃশ্যের সাক্ষী থাকতে হবে ভেবে নিজেকে সামলাতে পারলাম না। আমাকে ওভাবে অস্থির দেখে ইন্দ্রবাবু দৌড়ে এলেন। সর্বনাশ! এক্ষুনি তো এই লোকটাকে এখানেই দেখলাম। সব কিছু তো ঠিকই ছিল। লোকটাও তো একটু আগে ওদের সাথে ঝগড়া করছিল, আর এখন
উফ, মাই গুডনেস, এখানে অবশ্যই কিছু একটা আছে। অনেক বাবু, কিছু একটা অবশ্যই আছে। এরা আমাদেরকে কিছুতেই সে কথা বলতে চাইছে না। চলুন চলুন, এখানে দাঁড়িয়ে আর কোনো লাভ নেই, ওদেরকে গিয়ে ধরতেই হবে। এখন বাকি সত্যিটা ওদের মুখ থেকে বার করতেই হবে। তার জন্য যা যা প্রয়োজন আমি করব। আপনি চলুন। ইন্দ্রবাবুর কথাগুলো শুনে আমি সেখানে আর স্তব্ধ চিত্তে দাঁড়িয়ে থাকতে পারলাম না। দাঁড়িয়ে দাঁড়িয়ে রক্ত খেলা দেখবার চেয়ে নিজের প্রাণ বাঁচানোর তাগিদটা সেদিন অনেকটাই বেশি মাত্রায় কাজ করছিল। অগত্যা কোনো উপায় না দেখে আবার বজরার সামনের দিকে এগিয়ে গেলাম। দেখলাম ওই অভদ্র লোকগুলো বজরার সামনে থেকে বেশ কিছুটা সরে দাঁড়িয়ে আছে। আমাদেরকে সেদিকে যেতে দেখে ওরা জঙ্গলের দিকে দৌড় শুরু করেছিল। এমন সময় ইন্দ্রবাবু আমার হাত ধরে ঝাঁপাতে বললেন। জলের বেশ কিছুটা অংশে জামা ভিজে গেলেও হাতের চোটটা প্রচণ্ড তীব্রভাবে মস্তিষ্কের ওপর প্রভাব বিস্তার করলো। কোনো রকমে হাতড়ে হাতড়ে ওদেরকে উদ্দেশ্য করে দৌড়তে শুরু করলাম। দুজনকে হাতের নাগালে পেয়েছিলাম। বাকিরা নজর এড়িয়ে ওই অন্ধকারের মধ্য দিয়ে জঙ্গলের ভেতরের দিকে পালিয়ে গেলেন। দুজনের মধ্যে একজন ছিলেন রাজু, আর অপরজন ছিলেন ওই অধিক কথা বলা ব্যক্তিটি। ইন্দ্রবাবু ওর মুখের ভিতরে পিস্তলের নলটা ঢুকিয়ে দিয়ে বললেন, বাঁচতে চাস তো বাদল? তাহলে সব সত্যিটা আমাদেরকে বল। তোদেরকে বিশ্বাস করে নিজেদের সাথে নিয়ে এসেছিলাম, এখন তোদের জন্যই সব থেকে বেশি বিপদে পড়তে হয়েছে। কিছুতেই ছাড়বো না তোকে, আর ওই বাকি লোকগুলোকেও ধরবো। তবে এখন এখন তুই বলবি সব সত্যিটা। ইন্দ্রবাবুর কথাগুলো শেষ না হতেই আবারও একটা চিৎকারের শব্দ কানে এলো। পিস্তলের নলটি মুখে ঢোকানো অবস্থাতেই কাঁদতে শুরু করলো বাদল। সবাই মরবে, সবাই মরবে, বাপ তো বাপ কেউ ছাড়ে না। ও ও ফিরে এসেছে, আমার মন বলছে ওই ফিরে এসেছে। আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। একে একে কেউ একজন তরতাজা প্রাণগুলিকে শিকার করছিলেন, কিন্তু কে তিনি, আর কি বা তার পরিচয়? তিনি কি তাহলে কোনো অশরীরী, নাকি কোনো মানুষ, নাকি কোনো জন্তু? কোনো কিছুই মস্তিষ্কে খেলছিল না। ভাবতেও পারছিলাম না কে করছে। বাদল আমার দিকে তাকিয়ে বলল, আমার মুখ থেকে বন্দুকের নলটা সরান। আমি আমি বলছি বলছি সব বলছি। ইন্দ্রবাবু ওর কথা বলার বিষয়টি দেখে অনেকটাই আশ্বস্ত হলো। এরপরে ওর মুখ থেকে বন্দুকের নলটিকে সরিয়ে দিয়ে বললেন, বল এবার কি বলবি। যদি দেখি তুই মিথ্যে বলার চেষ্টা করছিস, তাহলে কিন্তু সবার আগে এই বন্দুকের গুলিটা তোর খুলির ভিতর ঢুকবে। কথাটা মনে রাখিস। ঠিক সেই সময় বাজটা আবারও একবার গর্জন করে উঠল। সেই আলোয় জঙ্গলের বেশ কিছুটা অংশ চোখের সামনে পরিষ্কার হয়ে উঠে আবারও অন্ধকারে তলিয়ে গেল। মনে হলো একটা রক্তাক্ত দেহ নিয়ে কেউ যেন জঙ্গলের বুনো ঝোপগুলির আড়ালে লুকিয়ে পড়লেন। সেটি দেখা মাত্রই আমার সারা শরীর শিউরে উঠল। ইন্দ্রবাবু আবার গলা ঝাপটালেন। কিরে, বলবি তো? বাদল ওর কর্দমাক্ত শরীরটা নিয়ে কোনো রকমে উঠে দাঁড়ালো। তারপর বলল, ওই ওই পাথরের কাজটা আমাকে নিয়ে চলুন বাবু, ওখানটায় বসবো। আর একটু একটু জল খাতে পারবেন? আমার কাঁধের ব্যাগটার মধ্যেই প্রয়োজনের সমস্ত সরঞ্জাম মজুদ ছিল। জলের বোতলটাও ঠিক সেই জায়গাতেই রেখেছিলাম। আমার গলাটাও যে ভয়ে শুকিয়ে গিয়েছে সে খেয়াল প্রায় ছিল না বললেই চলে। বাদলের কণ্ঠে পিপাসার কথা শুনতেই হঠাৎ সেটির কথা মনে পড়ে যেতেই ব্যাগ হাতড়ে জলের বোতলটি বার করে ওর মুখের সামনে ধরলাম।
বোতল থেকে বেশ কিছুটা জল ঢকঢক করে নিজের গলায় ঢেলে ফেলল বাদল। তারপর আবার বোতলটিকে আমার দিকে এগিয়ে দিল। এরপরে বেশ ঠান্ডা হয়ে ওই পাথরের উপরে বসে বেশ কিছুক্ষণ ধরে জলের দিকে তাকিয়ে রইল সে। আমরাও আশেপাশে ধার ঘেঁষে পড়ে থাকা পাথরগুলির উপরে কোনো রকমে বসার চেষ্টা করলাম। অর্ধেক পা ঝুলিয়ে বসে ওর মুখের দিকে চেয়ে রইলাম। বাদল মুখ খুলল, তবে ওর চোখ মুখের ভয়টা যেন ওকে তীব্রভাবে গ্রাস করতে চাইছিল। আজ থেকে 4-5 বছর আগেকার ঘটনা। তখন আমরা সবে মাত্র নিজেদের পেশায় ঢুকেছি। জেলে হিসাবে আমাদের যে খুব একটা খ্যাতি ছিল তেমন নয়, তবে একজনের সহযোগিতাতেই আমাদের পক্ষে এই কাজে হাত দেওয়া সম্ভব হয়েছিল। সে আমাদের গ্রামেরই বাসিন্দা ছিল, নাম ছিল অনিল। আমরা সকলেই তাকে ভালোবেসে পটলা বলে ডাকতাম। পটলা বয়সে আমাদের থেকে 2-4 বছরের ছোট ছিল, সেই কারণে প্রত্যেকের কাছেই সে বেশ আদুরে হয়ে উঠেছিল। তবে সব থেকে বড় বিষয়টা ছিল ওর বুদ্ধির দৌড়। ব্যবসার কাছে কিভাবে মুনাফা পাওয়া সম্ভব সেটা ওর থেকে ভালো কেউ জানত না, এমনকি আমরাও নয়। বয়সে ওর থেকে বড় হওয়া সত্ত্বেও এই পেশার সাথে যুক্ত হওয়ার কোনো যোগ্যতাই আমাদের ছিল না। ও হাতে ধরে সবটা শিখিয়ে দিয়েছিল বলেই হয়তো আমরা এত অধিক মাত্রার প্রভাব বিস্তার করতে পেরেছিলাম। গ্রামের মানুষ আমাদের মধ্যেকার এই হৃদ্যতা সহ্য করতে পারল না। ওদের মনে হতো পটলের জন্যই আমরা অধিক মুনাফা পাবো। ধারণাটা যে খুব একটা ভুল তা নয়। গ্রামে একাধিক জেলেদের গোষ্ঠী ছিল। নিজের বুদ্ধির দ্বারা পটলা সকলেরই মন জয় করে ফেলেছিল, তবে আমাদের সাথে ওর যোগাযোগটা ছিল একটু বেশি। আমরাও ব্যবসার কাজে নামতে চলেছি জেনে ও আর পিছিয়ে থাকতে পারল না। সেবারেও এই বর্ষার সময় সুন্দরবনের এই দিকটায় মাছ ধরতে আসতে চেয়েছিলাম আমরা। আসলে এই দিকটা জাল ফেললেই অনেক মাছ পাওয়া যেত, এটা আমরা কম বেশি সকলেই জানতাম। তবে কোন জায়গাটায় জাল ফেলে অধিক মাছ পাওয়া যেতে পারে এই ব্যাপারটা একমাত্র পটলাই আন্দাজ করতে পেরেছিল। আমরা তাই কথা না বাড়িয়ে বজরা নিয়ে এই জায়গায় চলে এসেছিলাম। জঙ্গলের মধ্যে প্রবেশ করার পরই হঠাৎ মনে হলো কোনো হিংস্র জন্তু আমাদের পিছু করছে। এই জায়গাটি সম্পর্কে আরো অনেক প্রবাদ রয়েছে। এই জায়গাটিকে নিশুতি নিশাচরের ভিটে বলেও চিহ্নিত করা হয়ে থাকে। এই নিশুতি নিশাচর কোনো সাধারণ বিষয় নয়। এরা হলেন ব্যাঘ্র জাতির অঙ্গ। এরা মানুষের বেশেও থাকতে পারে, আবার কখনো বাঘের বেশেও। এই জায়গাটা বহু পুরাতন আমল থেকেই অভিশপ্ত ছিল। বাপ্তা তাদের কাছে এই জায়গাটি সম্পর্কে অনেক কথা শুনতে পেয়েছিলাম, তবে অর্থ উপার্জনের লোভ সামলাতে না পেরে পটলাকে সঙ্গে নিয়ে এখানে আসতে বাধ্য হয়েছিলাম আমরা। ব্যবসার জন্য গ্রামের একটা লোকের কাছ থেকে অনেকগুলো টাকা ধার করে নিয়েছিলাম। মাছ বিক্রি না করতে পারলে সেই ধার শোধ করা যেত না। স্ত্রী বাচ্চাদেরকে নিয়ে আমাদের পথে বসতে হতো, তাই পটলার মুখের দিকে তাকিয়ে আমরা এখানে আসার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। জঙ্গলের ভিতরে প্রবেশ করার সাথেই গায়ে কাঁটা দিতে শুরু করল। ঠিক একইভাবে সেদিন রাতেও কোনো হিংস্র জন্তুর গর্জন কানে আসছিল। জঙ্গলের মধ্যে থেকে মনে হচ্ছিল দুটো লাল চোখ যেন সর্বদা আমাদেরকে লক্ষ্য করে চলেছে। সে নিশুতি নিশাচর কিনা এই বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতে করতে আমরা এগিয়ে যাচ্ছিলাম। এই নিশুতি নিশাচর বহুকাল আগের অভিশাপ পাওয়া এক জাতি বলতে পারে। এরা যদি কোনো মানুষের উপর হামলা করে তাহলে সেও একইভাবে তার প্রজাতিরই একজন হয়ে যেতে বাধ্য হয়। তবে এরা যে কোন রূপ ধারণ করতে পারে এদের কোনো নিশ্চয়তা ছিল না। এদের মারার ধরন সম্পূর্ণ আলাদা।
এরা বাঘের মতো বুকের উপর নখ দিয়ে আঘাত করে না, এরা মানুষের শরীর থেকে তার মুন্ডুটাকে ছিঁড়ে নেয়, তারপর শরীরের অন্যান্য অংশগুলিকে ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে। এরা কোনো মানুষের উপর হামলা করার সাথে সাথে এদের মুখের মধ্যে থাকা বিষ দিয়ে তার শরীরের উপর প্রভাব বিস্তার করে ফেলে খুব সহজে। তারপর তার নিথর দেহটিকে ওইভাবে পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখে গায়েব হয়ে যায়। তারপরে সেই মৃত ব্যক্তিটি ধীরে ধীরে তেমনই একটি পিশাচে রূপান্তরিত হয়ে যায়। আমরা ভাবতেও পারিনি পটলার সাথে এমন কিছু করতে পারে। আমরা সারিবদ্ধভাবে এগিয়ে যাচ্ছিলাম, এমন সময় পটলার আর্তনাদ শুনতে পেলাম। অনেকক্ষণ ধরেই কিছু একটা আমাদের পিছু নিয়েছিল। জঙ্গলের আড়াল থেকে আমরা কড়া নজর রাখার চেষ্টা করছিলাম। পটলা আমাদের পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছিল। এমন সময় হঠাৎ অন্ধকারের গর্ভ থেকে একটা বিকট গর্জনের শব্দ কানে আসতেই আমরা প্রচন্ড ভয় পেয়ে গেলাম। পটলাকে বাঁচানোর খেয়ালটুকু মাথা থেকে বেরিয়ে গেছিল। কিছুতেই আন্দাজ করতে পারছিলাম না কি হচ্ছে, কিন্তু যখন সবটা বুঝতে পারলাম তখন অনেকটা দেরি হয়ে গেছিল। দেখলাম একটা বাঘ পটলাকে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে জঙ্গলের আরো গভীরে নিয়ে যাচ্ছে। পটলার তারস্বরে চিৎকারের শব্দটি আমার কানের পর্দায় এসে আঘাত করছিল। মনে হচ্ছিল বাঘের ওই নকল আঙুলগুলো ক্রমাগতভাবে পটলা শরীরের মধ্যে ভিজিয়ে দিচ্ছিল সেই নিশাচরটি। হয়তো ওটা কোনো সাধারণ বাঘ ছিল, কিন্তু আমাদের মনের মধ্যে লুকিয়ে থাকা ভয় বারবার আমাদের সন্দেহ জাগা মনটাকে ওই একই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। ভাবছিলাম সেটি হয়তো ওই নিশুতি নিশাচরেরই কাণ্ড। আমরা শেষমেশ ওকে বাঁচানোর জন্য পটলাকে উদ্দেশ্য করে দৌড়তে শুরু করলাম, কিন্তু তারপরে হঠাৎ দেখলাম ওই জানোয়ারটা ওর সারা শরীরে থাবা বসাতে শুরু করে দিয়েছে। পটলার পায়ে লতা গুলমে সারিয়ে আটকে যেতে লাগলো। সে কিছুতেই ওই বাঁধনকে মুক্ত করে এগিয়ে যেতে পারছিল না। ওর শরীর থেকে রক্ত ঝরছিল। আমরা বিষয়টা চোখের সামনে দেখতে পেয়েও কিছু করতে পারছিলাম না। এমন সময় দেখলাম দূরে জঙ্গলের ভিতরে একটা ডোবার মধ্যে বাঘটা পটলার শরীরটাকে নিয়ে আছড়ে ফেলল। তখনও যন্ত্রণায় ছটপট করছিল পটলা। আমরা সেদিকে লক্ষ্য করে এগোতে যাব, এমন সময় বাঘের ওই হিংস্র চাউনিটি প্রমাণ করে দিল যে সবকিছু এখন তার দখলে। আমাদের চোখের সামনে পটলার শরীরটাকে ছিন্ন বিচ্ছিন্ন করতে লাগলো সে। এক সময় পটলাকে আর দেখতে পেলাম না আমরা। কিছুক্ষণ বাদে ওই হিংস্র জানোয়ারটা তারস্বরে গর্জন করতে করতে ওই জায়গাটা ছেড়ে বেরিয়ে গেল। আমরা বেশ কিছুক্ষণ ঝোপের আড়ালেই লুকিয়ে থাকলাম, কিন্তু তবুও পটলার কোনো সাড়া শব্দ পেলাম না। দু একবার গোঙানির শব্দটা কানে এসেছিল ঠিকই, কিন্তু তারপরে সেটিও গায়েব হয়ে গেল। আমি পা বাড়িয়ে ওকে শেষ রক্ষা করবার জন্য এগোনোর চেষ্টা করতেই বাকিরা আমার হাত দুটো টেনে বলল, খবরদার ওইদিকে আর এগোন না, এমনিতে ওই নিশাচরটা ওকে আক্রমণ করেছে, ওর শরীরটিকে ক্ষত বিক্ষত করেছে। এই অবস্থায় ওর শরীরে প্রবেশ করেছে সেই পৌরাণিক অভিশাপ। ওটা বাঘ ছিল নাকি নিশুতি নিশাচর স্বয়ং, তা এত দূর থেকে আমাদের পক্ষে আন্দাজ করা সম্ভব নয়। হ্যাঁ, তাই ভালো কথা বলছি, ওইদিকে আর ইগোন না। ওদের কথা শুনে সেদিন সাহস করে ওদিকে আর এগোতে পারি। আমার বুকের মধ্যে হাহাকার করছিল। এত কাছের মানুষটা আমাদের সুবিধার্থে এখানে নিয়ে এসেছিল, আর তার এই বিপদের দিনে আমি তার পাশে থাকতে পারি। এই অনুশোচনা বছরের পর বছর ধরে আমায় ঘিরে রেখেছিল, কিন্তু তারপর পেটের টানে কাজে বেরোতেই হয়েছিল। তবে এই দিকে আর কোনোদিন আসা হয়নি। কিন্তু হঠাৎ করে ওদের মধ্যে আবার নতুন শোরগোল শুনতে পেয়েছিলাম। এদিকে এলে নাকি মাছের আমদানি ভালো হবে, তাই ওরা সকলেই এদিকে আসতে চেয়েছিল। আমার মনের মধ্যে যে ভয়টা কাজ করছিল
সেটা কম বেশি ওদের সকলের মনকেও ঘিরে রেখেছিল বই কি। তবে ওরা এখান থেকে কিছুটা দূরে সরে গিয়ে ওই ওই পশ্চিমের দিকে যে ঘাট রয়েছে সেখানেই বজরাটা নিয়ে গিয়ে মাছ ধরতে চেয়েছিল। তার আগেই ঝড় বৃষ্টির প্রকোপে বজরার অবস্থা একেবারে খারাপ হয়ে গেল। আমাদের অবচেতনেই চালকটা মারা গেল। আমরা তখন থেকে নিজেদের মধ্যে এগুলো নিয়েই আলোচনা করছিলাম, আপনারা যাতে এই সমস্ত কথাগুলি জানতে না পারেন তাই আস্তে আস্তে আলোচনা চলছিল। কিন্তু কিন্তু শেষ রক্ষা হলো কই? অভিশাপের ঘের কোনোদিন কাউকে মুক্তি দেয় না, আমাদেরকেও দেয়। ঠিক এই জায়গাটি থেকেই আমরা পালিয়েছিলাম। আর আজ দেখুন এখানে এসে সকলে পতিত হয়েছি। আমার বাকি সঙ্গী সাথীরা জঙ্গলের মধ্যে কোথায় হারিয়ে গেছে জানা নেই। হয়তো আপনাদের সাথে রয়েছে বলেই এখনো পর্যন্ত নিজের প্রাণটাকে হাতে নিয়ে বসে থাকতে পেরেছি। না হলে এতক্ষণে হয়তো আমিও সেই নিশাচরের কবলগ্রস্ত হয়ে পড়তাম। এই কথাগুলো বলে থামলো বাদল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, এরপরে কি আর ওই পটলার কোনো খোঁজ পাওয়া গেছিল? মানে তোমরা কি কোনোভাবে ওর সম্পর্কে কিছু জানতে পেরেছিলে? পুলিশ কি এসেছিল ওর বডিটা উদ্ধার করতে? এসব ব্যাপারে আমার কোনো ধারণাই নেই বাবু। কার সাথে কি হয়েছিল, কেন হয়েছিল, কেনই বা সেই নিশাচর তাকে আক্রমণ করেছিল, আমাদেরকে কেন করেনি, এসব কিছু জানি না। তবে সে মারা গেছিল কিনা এই বিষয়টি নিয়েও আমরা নিশ্চিত হতে পারিনি, কারণ যে অবস্থায় আমরা ওকে ফেলে রেখে চলে গেছিলাম তারপরেও ওর শরীরের মধ্যে প্রাণটা ধুকপুক করছিল কিনা জানা নেই। রাতের অন্ধকারে কোনো কিছুই বোঝার জো ছিল না। বাদলের মুখ থেকে ওই কথাগুলো শোনা মাত্রই আমি এবং ইন্দ্রবাবু আরও ভয় পেয়ে গেলাম। এই নিশুতি নিশাচর কে? এই চিন্তায় মাথার মধ্যে ঘুরতে শুরু করেছিল। ইন্দ্রবাবু আমাকে নিয়ে কিছুটা দূরে সরে এসে বললেন, শুনুন, এসব কথা কতখানি সত্যি তা আমার জানা নেই। গ্রামের মানুষের মন এমনিতেই বড্ড কুসংস্কারাচ্ছন্ন। বাদল সত্যি কথা বলছে কি না তার কোনো গ্যারেন্টি নেই। আমি বলি কি, আজকের রাতটা আমাদের এখানেই থেকে যাওয়া উচিত। কালকে ভোর হতে না হতেই এখান থেকে কিছু একটা করে রওনা দেওয়া যাবে। এছাড়া আমার কাছে ওয়াকি টকি রয়েছে, ওটা এখন কাজ করছে না, তবে আমার মনে হয় কালকে সকালবেলা অবশ্যই কাজ করবে। চরম বিপদের মুহূর্তে নিজেদের প্রাণ বাঁচানোটাই সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। যাক, তাহলে আমরা বরং আজকে এখানেই অপেক্ষা করি। ইন্দ্রবাবুর কথাগুলি বলা শেষ হতেই পিছন দিক থেকে একটা ভয়ঙ্কর চিৎকার শব্দ কানে ভেসে এলো। চোখ পড়তেই দেখলাম বাদলের কাটা পায়ের একটি অংশ সামনের পাথরের উপর পড়ে রয়েছে। রক্তে ভেসে যাচ্ছে গোটা জায়গাটি। আর কোনো একটি উগ্র মূর্তির দানব যেন তার নকল হাত বুলিয়ে দিয়ে জঙ্গলের ভেতরে টেনে নিয়ে যাচ্ছে ওর শরীরটাকে। সেদিন চাক্ষুষ দর্শন হয়েছিল সেই নিশাচরের, কিন্তু তার দ্রুততার কাছে আমরা দুজনেই পরাস্ত হতে বাধ্য হয়েছিলাম। হাড় হিম করা ভয়ে শিরা বেয়ে হিমেল রক্তের স্রোত বয়ে যাচ্ছিল। বিষয়টি দেখা মাত্রই দুজনে থর থর করে কাঁপতে লাগলাম। কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লাম। বাদলও আমার চোখের সামনে থেকেই গায়েব হয়ে গেল। ওই হিংস্র জানোয়ারের আর্তনাদ কানে আসতে লাগলো। গোটা জঙ্গলের মধ্যে একাধিক আর্তনাদ শোনা যেতে লাগলো। ইন্দ্রবাবু আমাকে উদ্দেশ্য করে বললেন, অনেক, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, কিছু বুঝতেও পারছি না। এই অবস্থায় এখানে দাঁড়িয়ে থাকার তো আর কোনো অর্থ হয় না। যে কোনো সময় ওই জানোয়ারটা আমাদের উপরেও হামলা করবে।
আমি ইন্দ্রবাবুকে উদ্দেশ্য করে বললাম, আমার কোথাও একটা গন্ডগোল লাগছে। ভালো করে লক্ষ্য করে দেখুন, ওই জানোয়ারটা কেবলমাত্র ওদের উপরই হামলা করে চলেছে। মনে হচ্ছে ওদের উপরের কোনো প্রতিশোধ নিতে চাইছে। তাহলে কি বাদলের কথাই ঠিক? ওই ছেলেটিকে ওখানে মারতে দেখেই কি ওরা সকলে পালিয়ে এসেছিল? এখন কি ওই ছেলেটি তাহলে ফিরে এসেছে? ইন্দ্রবাবু বললেন, আমি কিচ্ছু জানি না, তবে এটুকু বুঝতে পারছি আগামী সূর্য আমাদের জন্য আর অপেক্ষা করবে না। আমি আরও উত্তেজিত হয়ে উঠলাম। ইন্দ্রবাবুর কথাগুলো শুনে গায়ে কাটা দিচ্ছিল। এখান থেকে বেরোনোর কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না আমি। এদিকে ওদিকে চেয়ে দেখলাম কোথাও কেউ নেই। বাকিদেরকে হাঁক দিয়ে ডাকার চেষ্টা করতে লাগলাম, কিন্তু তাদের কারোরই কোনো হদিশ পেলাম না। অবশেষে ক্লান্ত হয়ে ইন্দ্রবাবুকে উদ্দেশ্য করে বললাম, এখানে দাঁড়িয়ে আর কোনো লাভ নেই, আমাদেরকে দৌড়াতে হবে। যেদিকে দু চোখ যায় সেদিকে দৌড়াতে হবে। আপাতত পালানো ছাড়া আর কোনো রাস্তা নেই। ইন্দ্রবাবু বললেন, কিন্তু ওই জন্তুটা তো যে কোনো জায়গা থেকেই আমাদের উপর আক্রমণ করতে পারে। আপনি এতটা নিশ্চিত হচ্ছেন কিভাবে? আমি বললাম, সেসব ভাবার আর অবকাশ নেই। দেখলেন তো, আমাদের চোখের সামনে দিয়েই সে বাদলকে নিয়ে এখান থেকে চলে গেল। বাদল তো দিব্যি আমাদের সামনেই ছিল। সেভাবে আমাদেরকেও যেখান থেকে খুশি সে শিকার করতে পারবে। এত বড় জঙ্গলের মধ্যে কে কোথা থেকে আমাদের উপর লক্ষ্য রাখছে এটা ধারণা করা খুবই কঠিন। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমাদের কাছে শেষ উপায় বলতে দৌড়ে প্রাণ রক্ষা করা। চলুন ওটাই করা যাক। আমরা দুজনেই জঙ্গলের মধ্য দিয়ে রুদ্ধশ্বাসে দৌড়াতে শুরু করলাম। বেশ কিছুটা যাওয়ার পরেই নজরে পড়তে শুরু করলো একাধিক মৃতদেহ। ভালোভাবে দেখে আন্দাজ করতে পারলাম ওইগুলো ওই জেলেদের দেহ। তাদের দেহের অঙ্গগুলিকে শরীরের থেকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। আমরা দুজনেই জঙ্গলের মধ্য দিয়ে রুদ্ধশ্বাসে দৌড়তে শুরু করলাম। বেশ কিছুটা যাওয়ার পরেই নজরে পড়তে শুরু করলো একাধিক মৃতদেহ। ভালোভাবে দেখে আন্দাজ করতে পারলাম ওইগুলো ওই জেলেদের দেহ। তাদের দেহের অঙ্গগুলিকে শরীর থেকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। ধর থেকে মাথা আলাদা করে দেওয়া হয়েছিল। কোথাও আবার হাত ও পায়ের অংশটিকে শরীর থেকে ছিঁড়ে দূর করা হয়েছিল। জীবন দশায় এতটা নৃশংসতা এর পূর্বে কোনো দিনও চোখে পড়েনি। জঙ্গলের প্রান্তিক দিকটা ঘেঁষে এগোতে শুরু করলাম। কিছুটা দূরে যাওয়ার পরেই টর্চটা কাজ করা একেবারে বন্ধ করে দিল। পিছনে তাকিয়ে ইন্দ্রবাবুকে হাঁক দিলাম, ইন্দ্রবাবু, ইন্দ্রবাবু শুনছেন? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? বেশ কিছুক্ষণ ইন্দ্রবাবুকে স্মরণ করার পরেও কিছুই শুনতে পেলাম না। আমার ডাকাডাকির মাঝখানে একাধিকবার জঙ্গলে উপস্থিত থাকার নৃশংসতা আমার মোহাচ্ছন্ন হৃদয়টিকে ঘিরে ফেলতে লাগলো। আর কোনো উপায় না দেখে ভাবলাম নিজেরই এগিয়ে যাওয়া উচিত। এমন সময় হঠাৎ একটি আওয়াজে চোখটা ঘোরাতেই যা দেখলাম তাতে শরীরের রক্ত হিম হয়ে গেল। দেখলাম ইন্দ্রবাবুর কাটা মাথাটি এসে পড়েছে ঠিক আমার পায়ের সামনে। তরতাজা রক্তটা তখনও সেখান থেকে টপ টপ করে পড়ছে। আমি ঠক ঠক করে কাঁপতে শুরু করলাম। ইন্দ্রবাবুর টর্চটা অনতি দূরেই পড়েছিল। পা বাড়িয়ে সেটিকে নিয়ে আসবার মতো সাহস ছিল না। দেখলাম সেই টর্চের আলোটা সোজা গিয়ে পড়েছে একটি পাথরের উপর। সেই পাথরের পাশের ওই অন্ধকার অংশটি একটু হলেও আলোকময় হয়ে উঠেছে। সেদিকে নজরটা কেন জানি না স্থির হয়ে রইল। এমন সময় দেখতে পেলাম একটি নকল হাত ওই পাথরের গায়ে নিরবিচ্ছিন্ন চিহ্ন রেখে আলোর দিকটায় এগিয়ে আসছে। তার নখের ওই খসখসে শব্দটি আমার কানে আসতে লাগলো। চোখের সামনে এসে দাঁড়ালো এমন কিছু যার সত্যি কোনো ব্যাখ্যা ছিল না। সেটি জন্তু ছিল নাকি মানুষ আন্দাজ করতে পারলাম না। তার কোমরের অংশটুকু একেবারে ব্যাঘ্রের আদলে নির্মিত, আর শরীরের উপরের অংশটি ছিল মানুষের মতো। বক্ষদেশ লোমে পূর্ণ ছিল। হাত পাও ছিল বেশ লম্বা। হাতের নখগুলো থেকে রক্ত চুয়ে চুয়ে পড়ছিল। মুখটার দিকে তাকাতেই হৃৎপিণ্ডটি স্তব্ধ হয়ে যেতে লাগলো।
ঠিক যেন কোনো মানুষ বাঘের মুখোশ পরে রয়েছে। তার চকচকে দাঁতগুলো ওই অন্ধকারের মধ্যে স্পষ্ট লক্ষ্য করতে পারছিলাম। চোখের মধ্য দিয়ে লাল রঙের আভা ঠিকরে বেরিয়ে আসছিল, মুখ থেকে লাল ঝরছিল। আমাকে দেখা মাত্রই জন্তুটি 2 হাত দিয়ে বক্ষের উপরে বারে বারে আঘাত করতে লাগলো। সেই আর্তনাদের সুর এতটাই গম্ভীর ছিল যা আকাশ বাতাসকে মুখরিত করে হৃদয়ে এসে বিঁধতে পারে এমন। সেই জন্তুটি আমাকে লক্ষ্য করে এগোতে লাগলো। ওর হুঙ্কারের শব্দ গোটা জঙ্গলে প্রতিধ্বনিত হতে লাগলো। গাছের কোটরে লুকিয়ে থাকা পেঁচাগুলো ভয়েতে গুমড়ে উঠল। সে আসছিল, এগিয়ে আসছিল আমার দিকে। আমি এক মুঠো ঘাসকে শক্ত করে চেপে ধরলাম, মুঠোর মধ্যে নিয়ে ঈশ্বরকে স্মরণ করতে লাগলাম। কিন্তু সেই নিশাচর কোনো বাধা মানল না। সেও সন্তর্পণে রক্তের খিদে নিয়ে আমার দিকে এগোতে লাগলো। আমার আর তার মধ্যে যখন দূরত্ব একেবারে ক্ষীণ, ঠিক সেই সময়ে বেশ কিছুটা বালি আমার হাতের নাগালে আসতেই সেটিকে মুঠোর মধ্যে ভরে ছুঁড়ে দিলাম তার চোখে। আবারও একবার তীব্র গর্জন করে উঠল সেই নিশাচর। ঈশ্বরকে স্মরণ করে আমি আবারও দৌড়তে শুরু করলাম। মনে হচ্ছিল রাস্তা যেন শেষ হচ্ছে না। আবারও একবার যেন সেই জন্তুর সাথে মুখোমুখি হতে না হয়, আমি এই ভেবে দৌড়তে থাকলাম। নিজের সবটুকু শক্তি দিয়ে আমি এগোতে থাকলাম। সমুদ্র হিমাচল যেন সেদিন আমাকে নিজের দিকে আহ্বান করছিল। এমন ভয়াবহতাকে এর পূর্বে কোনো দিনও চাক্ষুষ দেখার সুযোগ পাইনি আমি। বেশ কিছুটা যাওয়ার পরেই হঠাৎ একটি জায়গায় কিছুটা আগুন নজরে পড়ল। আমি কোনো কিছু না ভেবে সেই দিকে এগোতে লাগলাম। ভাবলাম যদি সেখানে কারোর উপস্থিতির কথা জানতে পারি, যদি সেখানে কোনো প্রাণ থাকে, তিনি যদি শেষবারের মতো আমাকে আশ্রয় প্রদানের সক্ষম হন। এই 7-5 ভাবতে ভাবতেই আমি সেদিকে এগিয়ে যেতে লাগলাম। আরও কিছুটা এগোতে স্থানটি আমার চোখের একেবারে সামনে প্রতীয়মান হয়ে উঠল। দাউ দাউ করে চারিদিকে আগুন জ্বলছিল। বুঝলাম শ্মশানে এসে পড়েছি। কারোর কণ্ঠের ধ্বনি প্রজ্বলিত আগুনের শিখার সাথেই একবার শূন্যের আঙিনা স্পর্শ করে আবার অস্তমিত হয়ে যেতে লাগলো। আমি কোনো দিকে না তাকিয়ে সেদিকে রওনা দিলাম। হাঁফাতে হাঁফাতে যখন ওই অসত্য গাছের সাথে ধাক্কা খেয়ে পড়লাম, তখন শরীরে কোনো শক্তি নেই বললেই চলে। সামনে তাকাতেই দেখলাম এক জটাধারী তান্ত্রিক আগুনের মধ্যে মানুষের হাড়গুলি নিক্ষেপ করছেন। আমার দিকে তাকিয়ে তিনি সজোরে কিছু একটা বলতে যাবেন, তার পূর্বেই আমি জ্ঞান হারিয়ে ফেললাম। কিছুক্ষণ বাদে যখন জ্ঞান ফিরে এলো, তখন এর পরিবেশ অনেকটাই শান্ত। যজ্ঞের আগুনের আঁচ আমার গায়ে এসে লাগছিল। যজ্ঞের আগুনে নিক্ষেপিত জিনিসপত্রগুলির পোড়ার শব্দ কানে ভেসে আসছিল। আমি কোনো রকমে নিজেকে সামলে উঠলাম। দেখলাম সেই তান্ত্রিক আমার দিকে লাল চোখ দুটি নিয়ে তাকিয়ে রয়েছেন। তার স্থির নিশ্চল দৃষ্টির মধ্যে একরকম চরম ভয়াবহতা লুকিয়েছিল। সেটিকে আন্দাজ করতে পেরেও মুখ খুলতে পারলাম না। হাত জোর করে তার দিকে তাকিয়ে মিনতি করতে লাগলাম। তিনি আবারও একটি মন্ত্র বলে বেশ কিছুটা ভস্য এই আগুনের মধ্যে ছুড়ে দিলেন। ওম ক্লিম ক্লিম ভট হোং রিং সুদায় রিং হিং গ্রত্তস্বাহা। ওম ক্লিম ক্লিম ভট হোং রিং সুদায় রিং হিং গ্রত্তস্বাহা। এই মন্ত্র 2 বার পাঠ করার সাথে সাথেই আমার মুখ দিয়ে বেশ কিছুটা রক্ত বাইরে বেরিয়ে এলো। রক্ত বমি করবার পরে
শরীরের ক্লান্তিটা হঠাৎ করেই দূরে চলে গিয়েছিল। আমি কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরতে পারলাম। তবে তান্ত্রিক আমাকে উদ্দেশ্য করে বললেন, তুই কালীভদ্রের কবলে, এখানে কোনো ভয় নেই, নেই কোনো আশঙ্কা। তুই এখন অনেকটাই নিরাপদ। তোকে দেবী মা স্বয়ং রক্ষা করেছেন, না হলে তুই কোনো মতেই এখানে আসতে পারতিস না। আমি এই গ্রামকে এই নিশাচরের কাছ থেকে রক্ষা করে এসেছি। এ আমার পরিবারের সকলকে খেয়েছে। একে একে আমি নিজের অধীনে আনার চেষ্টা করেছিলাম, কিন্তু এই দেখ, আমার বাম হাতটা আর নেই। এটাকে কেটে খেয়েছে সে। আমার শরীরটাকেও ছিন্ন বিচ্ছিন্ন করতে চেয়েছিল সে, কিন্তু আমার সাথে ছিল দেবী মায়ের রক্ষা কবচ। সেই কবচের জোরে আমি নিজেকে রক্ষা করতে পেরেছি। তোদের সাথে যা ঘটেছে তা তো নিমিত্ত মাত্র। সে নিজে অভিশাপের কবলে পড়ে এমনটা করছে। ওর কোনো দোষ নেই। পৌরাণিক কাল থেকেই এই স্থান অভিশপ্ত ছিল। সেই অভিশাপকেই বহন করে নিয়ে এসেছে একের পর এক প্রজাতি। সেও এদেরই একজন। আমি তান্ত্রিক কালীভদ্রকে উদ্দেশ্য করে বললাম, আচ্ছা, এই কেন অভিশাপ বাবা? সে যখন জানে সে অভিশাপের কবলে পড়েছে, তখন সে কেন নিজেকে এইসব কিছুর থেকে মুক্ত করতে পারেনি? সে কেন দিনের পর দিন নিরীহ মানুষগুলির জীবনের সাথে খেলে চলেছে, তাদেরকে নৃশংসভাবে শেষ করেছে? এই অভিশাপ থেকে কি তাকে কোনোদিনও মুক্ত করা যায় না, নাকি সে কোনোদিনই এর থেকে মুক্তি পাবে না? পুরাণ হোক বা বাস্তব, আমার স্বল্প অর্জিত জ্ঞান সর্বদাই এই শিক্ষা দিয়ে এসেছে যে মানুষ যখন যেভাবে চায় সেভাবে নিজের মস্তিষ্ককে চালনা করতে পারে। যারা অভিশাপগ্রস্ত হয়ে পড়ে তাদের হয়তো নিজেদের উপর ভারসাম্য থাকে না, এমনকি নিজের মনকেও তারা নিয়ন্ত্রণ করতে পারে না। ঈশ্বর হচ্ছে আপার সৃষ্টি, আর করুণার চাদরে ঢাকা পড়ে সমস্ত অভিশাপ আশীর্বাদে পরিবর্তিত হয়ে যায়। তাহলে এক্ষেত্রে এমনটা হয়নি কেন? তান্ত্রিক কালীভদ্র মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনলেন, তারপর বললেন, তুই ভুল কিছু বলিসনি। তবে এই অভিশাপের বীজ অনেক গভীর। পুরাকাল থেকে এই অঞ্চলটি সম্পর্কে মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি হয়েছিল। ধূম্র অধ্যক্ষ নামে এক অসুর নরকুল থেকে স্বর্গে প্রত্যাবর্তনের জন্য ত্রিকালদর্শী ব্রহ্মার কঠোর তপস্যা করেছিলেন। একটানা 20 বছর ধরে এই মহাশ্মশানে বসেই ধূম্র অধ্যক্ষ ব্রহ্মদেবের তপস্যায় লীন ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ব্রহ্মা তাকে দেখা দেন এবং তাকে আশীর্বাদ করে উপযুক্ত বর চাইতে বলেন। ব্রহ্মার উত্তরে ধূম্র অধ্যক্ষ এমন বর চান যা তাকে চিরতরে অমরত্ব প্রদানে সক্ষম হবে। অসুরকুলের কারুরই পক্ষে স্বর্গে আরোহণ সম্ভব ছিল না। এমত অবস্থায় ধূম্র অধ্যক্ষের আর্জি শুনে ব্রহ্মা অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন। তিনি ধূম্র অধ্যক্ষকে বর দেন তাকে অর্ধ মানব হয়ে এই পৃথিবীতে 3টি যুগ অতিবাহিত করতে হবে। তার শরীরের অর্ধেকটা নির্মিত হবে ব্যাঘ্রের আদলে, আর বাকিটা থাকবে মানুষ। এইভাবে যদি সে 3টে যুগ শাকাহারী থেকে নিজের জীবন কাটাতে পারে এবং কোনো প্রাণীকে হত্যা না করে, তাহলে সে স্বর্গে যেতে পারবে। ধূম্র অধ্যক্ষ এই বর মেনে নেন। এরপর তিনি অর্ধব্যাঘ্র রূপ ধারণ করেন, যাকে পুরাণ মতে নিশুতি নিশাচর বলা হয়ে থাকে। এরা মানুষের পাশাপাশি পশুদের সব গুণকে নিজের অন্তরে সাজিয়ে রাখতে জানে। এরা পশুদের সাথেও সমানভাবে মিশতে পারে, আবার মানুষের মনের কথাও এরা আন্দাজ করতে পারে। বর প্রদানের মধ্যে দিয়েই আরম্ভ ওই শক্তিকে তারা নিজেদের ঢাল বানিয়ে ব্যবহার করতে পারে। ধূম্র অধ্যক্ষ তেমনটাই করেছিলেন। এছাড়াও এদের কাছে আসুরিক শক্তি থাকে, যার দ্বারা কয়েক গজ দূর থেকেও এরা মানুষের কথা শুনতে পায়, আর এরা কোনোদিনও নিজের শত্রু শেষ রাখে না। ধূম্র অধ্যক্ষ বেশ কিছুকাল ব্রহ্মদেবের এই নীতিগুলিকে মেনে নিয়েই চলছিল, কিন্তু তারপর এই আশীর্বাদই তার জীবনের অভিশাপে রূপান্তরিত হয়ে যায়। এই জঙ্গলে একদা 2 পশুর মধ্যে লড়াই হচ্ছিল। হিংসাত্মক এই লড়াই রোধে এগিয়ে গিয়েছিলেন তিনি।
তার রাগের পারদ এতটাই চড়ে গেছিল যে তিনি সব শর্ত ভুলে গিয়ে তাদের মধ্যে থেকে একটা পশুকে আক্রমণ করেন। নখের সাহায্যে সেই পশুর বক্ষদেশের মাংস খুবলে নেন। ওর শরীরের রক্ত এসে লাগে ধূম্র অধ্যক্ষের গায়ে। সেই রক্তের বেশ কিছুটা অংশ ছিটে যায় তার মুখেও। জিভে রক্তের স্বাদ পাওয়ার সাথে সাথেই এই আশীর্বাদ বদলে যায় এক ভয়ঙ্কর অভিশাপে। ধূম্র অধ্যক্ষ সমস্ত কথা ভুলে যান ও পরিণত হন নিশাচর পিশাচে। ব্রহ্মদেব পুনরায় দেখা দিয়ে তাকে বলেন, আমার আজ্ঞা না মানায় এই আশীর্বাদই তোমার অভিশাপে পরিণত হয়েছে। নিজের অজান্তেই তুমি নিজের পতনকে ত্বরান্বিত করেছ। এরপরে আগামী 100 যুগ ধরে তোমাকে এই অভিশাপকে বহন করে যেতে হবে। তুমি তোমার শরীরের সমস্ত আবর্জনাকে কোনো মানুষের শরীরে স্থানান্তরিত করতে পারলে তবেই মুক্তি পাবে। কথাগুলো বলে থামলেন কালীভদ্র। আমি স্থির হয়ে রইলাম। কালীভদ্রের ব্যাখ্যার রেশ তখনও আমার মস্তিষ্কের মধ্যেই থেকে গিয়েছিল। এরপরে তিনি আমাকে উদ্দেশ্য করে বললেন, এরা সকলকে মেরে ফেলে না, কিছুকে রেখেও দেয়। তোর সাথে যা যা ঘটেছে সেগুলো সবই সত্যি, তবে তুই কোনোদিনও কোনো মানুষের ক্ষতি চাসনি। তুই সর্বদা মানুষকে রক্ষা করে এসেছিস, কিন্তু এই মানুষগুলো জীবনের কোনো না কোনো পর্যায়ে কারুর ক্ষতি করেছিল, তাই তারা আজকে সকলেই এই নিশাচরের শিকার হতে বাধ্য হয়েছে। তবে এখানেই শেষ নয়। তোকে সে আঘাত করেনি কারণ তোর মধ্যে দিয়ে সে নিজের পাপ খণ্ডাতে চায়, অভিশাপের থেকে মুক্তি পেতে চায়, তাই সে তোকে শেষ করেনি। তবে তবে সে তোকে ততটুকুই শেষ করতো যতটুকুর প্রয়োজন ছিল। কিন্তু তার পূর্বেই তুই দেবী মায়ের আশীর্বাদে আমার কাছে এসে পৌঁছেছিস। এই শ্মশান খুব পবিত্র স্থান, এখান থেকে বেরোলেই তোর মৃত্যু ঘটবে। তবে নিশাচরকে শেষ করতেই হবে। আজকের মধ্যেই তাকে শেষ করতে না পারলেই মৃত্যুর খিদে আরও বাড়তে থাকবে। ধীরে ধীরে এই গ্রামের সকলকে শেষ করে ফেলবে সে। আমি তান্ত্রিক কালীভদ্রকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, ওকে শেষ কিভাবে করব? কালীভদ্র বললেন, উপায় আছে। তোকে টোপ ফেলতে হবে, রক্তের গন্ধ শুকিয়ে ওকে ডাকতে হবে। ও আসবে, ও আসলে আমার পাতা ফাঁদে ও পা দেবে। এরপরে সেই ফাঁদে পড়ে ও শেষ হবে। ওর শরীরে আগুন দিতে হবে, আর যজ্ঞের ভস্য ওর শরীরে ছুঁড়ে দিলে ও আর উঠে দাঁড়াতে পারবে না। তখন তুই ওর গায়ে অগ্নি নিক্ষেপ করবি। আমি ওকে নিজের মন্ত্র বলে আচ্ছন্ন করে রাখবো। ওই অবস্থায় জ্বলে পুড়ে শেষ হবে সে। যে নক্ষত্রের ছত্র ছায়ায় সে আরেকজনের শরীরে নিজের অভিশাপকে স্থানান্তরিত করতে পারত, সেই নক্ষত্রের অন্দরেই ওকে শেষ করতে হবে। আজকের মধ্যেই ওকে শেষ করতে হবে। এই কাজ আমি একা করতে পারতাম না, তাই মা তোকে প্রেরণ করেছেন। তোর হাতেই এই নিশাচরের মৃত্যু ঘটবে। কালীভদ্র তান্ত্রিককে অনুসরণ করতে থাকলাম আমি। জঙ্গলের মাঝ বরাবর এসে লক্ষ্য করলাম গোটা জায়গাটা নিস্তেজ হয়ে গেছে। এমন সময় এক ভয়ঙ্কর গর্জন কানে এলো। কালীভদ্র তান্ত্রিক আমাকে উদ্দেশ্য করে বললেন, ওই যে সে আসছে, এদিকেই আসছে। তোকে উদ্দেশ্য করে এগিয়ে আসছে সে। রক্তের গন্ধ তাকে এদিকে টেনে নিয়ে আসছে। এইখানে একটি ফাঁদ পাতা রয়েছে, এই ঢালটির সাথে ধাক্কা খেয়েই সেই ফাঁদের মধ্যে পড়বে। ঠিক সেই সময় এই ভস্যের গুঁড়োগুলি ওর গায়ে ছিটিয়ে দিবে। এটি ওর ক্ষমতাকে অনেকখানি নিস্তেজ করে দেবে। এরপরে আমি মন্ত্রপাঠ করতে থাকবো। তারপরেই এই আগুনটা ওর দিকে নিক্ষেপ করবে। মনে রাখিস, ও যেন আজকের মধ্যেই শেষ হয়ে যায়। কথাগুলো শেষ করতে না করতেই সেই পিশাচটা আমাকে উদ্দেশ্য করে এগিয়ে আসতে লাগলো। আমার শরীরের রক্ত হিম হয়ে আসতে লাগলো। আমার হাত পা কাজ করতে চাইল না। কি করব কিছুই আন্দাজ করতে পারলাম না। দ্রুততার সাথে সেই পিশাচ এগিয়ে আসতে লাগলো আমার দিকে। কালীভদ্র তান্ত্রিক সজোরে মন্ত্র উচ্চারণ শুরু করলেন। ওম
ওম হ্লিং ক্লিং চামুণ্ডায়, ওম হ্লিং ক্লিং ফট স্বাহা, ওম হ্লিং ক্লিং শন্নশম ওম চট ওম ফট স্বাহা। নামে পাপ নাশায় পিশাচ নরপিশাচায় হিম ক্লিম আগুনে হম ফট স্বাহা। अहम नाश अर्धमम नाश अग्रिम नाश हिम नाश क्लीम नाश अग्र नाश क्लीम क्लीम फट स्वाहा। পিশাচটা সেই মন্ত্রের ধ্বনি শুনতে শুনতে হঠাৎ নিস্তেজ হয়ে পড়ল। আমাকে সামনে দেখে এক লাফে নিজের হাতটা নিয়ে আমার বুকের উপরে সেটিকে গেঁথে দেওয়ার পূর্বেই সে ওই ফাঁদের মধ্যে পড়ে গেল। ওই গভীর ফাঁদটিকে পাতা আর ঝোপের আড়ালে রেখে দিয়েছিলেন কালীভদ্রতান্ত্রিক। পিশাচটা ওই ফাঁদের মধ্যে পড়তেই তার স্বরে গর্জন করতে লাগলো। তার সেই গর্জনের শব্দ দিক দিক ছড়িয়ে পড়তে লাগলো। তার সাথেই চলতে থাকলো মেঘের গর্জন। হঠাৎ খুব জোরে মেঘ গর্জন করতে শুরু করলো। মনে হচ্ছিল দীর্ঘ যুগের কোনো অভিশাপের অন্তিম সময় ঘনিয়ে এসেছে। কিছু বোঝার আগেই কালীভদ্র তান্ত্রিকের দেওয়া ভস্যগুলি আমি সেই পিশাচের শরীরে ছিটিয়ে দিতে শুরু করলাম। পিশাচটা ধীরে ধীরে নেতিয়ে পড়তে লাগলো। ওর গর্জনের শব্দগুলি ম্রিয়মান হতে লাগলো। কালীভদ্র তান্ত্রিক আমাকে উদ্দেশ্য করে বললেন, এবারে তুই ওর শরীরে অগ্নি নিক্ষেপ কর। মন্ত্রপাঠ চলতে লাগলো। আমিও ওই বিশাল ফাঁদের চারিপাশে ঘুরতে ঘুরতে পিশাচটিকে প্রত্যক্ষ করতে লাগলাম। ওর ওই লাল চোখগুলি শেষবারের জন্য মুক্তি চাইছিল। সে একবারের জন্য হলেও নিজেকে প্রকাশ করতে চেয়েছিল আমার সামনে। কালীভদ্র জোরে জোরে মন্ত্রপাঠ করতে লাগলেন। তার সাথে চলতে থাকলো মেঘের গর্জনের শব্দ। ওম ক্লিম ক্লিম চামুণ্ডায় ওম হিম হিম ক্লিম ফট স্বাহা। ওম হিম ক্লিম সন্ন্যাসায়ম ফট স্বাহা। নামে পাপ নশ্যায় পিশাচ নরপিশাচায় হিম ক্লিম আগুনে হম ফট স্বাহা। अहम नाश अर्धमम नाश अग्रिम नाश हिम नाश क्लीम नाश अग्र नाश क्लीम क्लीम फट स्वाहा। কালীভদ্র আমাকে উদ্দেশ্য করে বললেন, এই পিশাচ এই গ্রামেরই কেউ। আমি দিব্য চক্ষু দিয়ে দেখতে পাচ্ছি তাকে। তার নাম অনিল। সে এবার মুক্তি চাইছে তোর কাছে। তুই ওকে মুক্তি দে, মুক্তি দে। এবার আগুনটা ওর দিকে ছুড়ে দে। আমি নিজেকে ধরে রাখতে পারলাম না। আবেগের চেয়েও সেদিন ঐতিহ্য রক্ষার বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছিল। আমি সেই পিশাচের দিকে অগ্নি নিক্ষেপ করলাম। দাউ দাউ করে আগুনটা জ্বলতে শুরু করলো। পিশাচের গায়ে আগুনটা লাগার সাথে সাথেই তার চিৎকারের শব্দটি আকাশ বাতাস মুখরিত করে ছড়িয়ে পড়তে লাগলো। সে নিজের শেষ নিঃশ্বাসটুকুকে সংরক্ষিত করে রাখতে চাইল ওই আগুনের প্রলেপের মধ্যে। এরপরে আগুনের শিখাটি তার উচ্চতার চেয়ে আরও অধিক উচ্চতায় উঠতে শুরু করলো। হারিয়ে গেল সেই নিশাচরের চিৎকার। ধীরে ধীরে সব ছাইতে রূপান্তরিত হলো। তান্ত্রিক কালীভদ্র আমাকে উদ্দেশ্য করে বললেন, এবার তুই দায় মুক্ত হলি, আমিও দায় মুক্ত হলাম। এতদিনের এই অভিশাপের ঘেরাটোপ থেকে মুক্তি পেল এই গোটা গ্রাম, সুন্দরবনের প্রতিটা মানুষ। এবারে তুই নিশ্চিন্ত হয়ে বাড়ি ফিরে যা। জঙ্গলের পশ্চিম প্রান্ত দিয়ে এগিয়ে যেতে হবে তোকে। তারপরেই একটি ঘাট দেখতে পাবি। সেখানে কোনো একটি মাঝিকে পেয়ে যাবি। ওই তোকে তোর গন্তব্যে পৌঁছে দেবে। কালীভদ্রের কথাগুলি সমাপ্তির পরে আমি ওনার পা ছুঁয়ে প্রণাম করেছিলাম। এরপরে ওনার দেখানো পথ ধরেই এগিয়ে গিয়েছিলাম আমি।
ঘাটেই এক মাঝির সাথে আলাপ হয়ে গিয়েছিল। ভোরের আলো ফুটে উঠেছিল। পরিষ্কার আকাশটার দিকে তাকিয়ে বলেছিলাম, আজ কি পরম শান্তি অনুভব করছি। এই জীবনে এমন অভিজ্ঞতা যেন আর কোনোদিন না হয়। গল্পটি কেমন লাগলো জানান আমাদের কমেন্টসের মাধ্যমে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। তো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের গল্পে। শুভরাত্রি।